Hello, Assalamu alaikum, everyone. I'm Izaz Ahmed Fuad, and welcome to the seventh episode of Next Door Leaders Bracket. আহ, আশা করি সবাই ব্যস্ত সময় দিন কাটাচ্ছেন with online classes and everything else, as everything is like almost like before started. So আজকে আমরা একজন বেসিক্যালি আমরা দুইজন হোস্ট নিয়ে আসি, গেস্ট নিয়ে আসি, এন্ড একজন হোস্ট থাকে। সো আজকে আমরা বেসিক্যালি একজন গেস্ট নিয়ে এসেছি, এন্ড হি ইজ নান আদার দেন আমিত সাকিব খান ভাইয়া। হি ইজ দ্য ডিরেক্টর অফ মার্কেটিং ইন রানার গ্রুপ অফ কোম্পানিজ। সো ওয়েলকাম ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম। এনিওয়েজ, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি এন্ড থ্যাংক ইউ ফর দ্য ইন্ট্রোডাকশন। থ্যাংক ইউ এজাজ এন্ড ব্যাকগ্রাউন্ডে সাখাওয়াত। খুবই ভালো একটা উদ্যোগ তোমরা নিয়েছো। আমাদের কয়েকটা ফ্রেন্ডেরও ইন্টারভিউ দেখলাম এবং কয়েকটা দেখেছি, এপিসোড তোমাদেরকে দেখেছি। তো আমার কাছে খুবই ভালো লেগেছে যে তোমরা এই ইনিশিয়েটিভটা নিয়ে স্টার্ট করেছো, বিকজ ব্র্যাক ইউনিভার্সিটির অ্যালুমনাইদেরকে অনেক সময় আমরা খুঁজে পাই না বা আমাদের সাথে লিঙ্কটা অত ভালোভাবে থাকে না। সো দিস ইজ আ ভেরি ভেরি বোল্ড অ্যান্ড যেটা বলে যুগ উপযোগী একটা অ্যাপ্রোচ হয়েছে আমাদের সব অ্যালুমনির সাথে লিঙ্ক করে দেওয়ার জন্য এক্সিস্টিং স্টুডেন্টসদেরকে। তো থ্যাংক ইউ সো মাচ। You're welcome. Pleasure is all ours, Bhaiya. Thank you. So, Bhaiya, we will be basically talking about marketing today, ins and outs of marketing and your life at BRACU, as you are a student at BRACU. Exactly. So starting with your BRACU life, our first question is, as a student of BRACU, by which factor you were affected the most to dive into the ocean of marketing? আচ্ছা, সো আমি একটু বাংলা ইংলিশ মিলাই বলি, হ্যাঁ, টু নট মেক ইট মোর ফর্মাল আর কি। সো আমাদের এখানে যতজন বা আমরা যতজনকে আমি ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, সো বড় হওয়ার সময় সবাইকে দেখছে কি যে তারা সেলসে কাজ করে। হ্যাঁ, তাদের একটা চ্যালেঞ্জ ছিল। আমার বাবা, তারপর আমার আরো কয়েকজন কাজিন আছে, ইভেন আমার শ্বশুরকেও আমি দেখেছি। তো তারা সেলস এর সবসময় কাজ করে, মানে সেলস বলতে সব আর কি। তো বিশেষ করে আমার ইন্সপিরেশন ছোটবেলা থেকে বাবাই, যে সে কি করেছে না করেছে। তো সে যেমন করে তার বিজনেসটা বা সে যেমন করে তার চাকরি লাইফটা কাটিয়েছে, সো ওই জিনিসগুলা, ওই ফ্যাক্টর গুলো আমাকে অনেক ড্রাইভ করে। তো এটা বেসিক্যালি বাসার মধ্যে কোনো একটা বড় ভাই যদি সাকসেসফুল হয় অথবা বাবা যদি সাকসেসফুল হয়, বেসিক্যালি অনেক পুরো এনভায়রনমেন্টটাই কিন্তু ওনার দিকে নিয়ে যায়। বাসার এনভায়রনমেন্ট বলো আর যাই বলো না কেন, এনভায়রনমেন্টটা ওনার ওই ওই সাকসেসফুল মানুষটার দিকে নিয়ে যায় আর কি। তো স্বাভাবিকভাবে আমার বাবাকে দেখে ওরকম হয়েছে। তো যখন আমি পড়ালেখা করতে যাই, সো আই উইল সে আই ওয়াজ নেভার আ ব্রাইট স্টুডেন্ট। যখন আমি স্কুলে বা কলেজে পড়ি, পড়ালেখা খুব একটা করতে ভালো লাগতো না। কি করতে ভালো লাগতো, অন্য সবকিছু করতে ভালো লাগতো। তো যাই হোক, সো আমি আগে অনেক ছোট থেকেই ছোটখাটো মিউজিক টিউজিক করতাম। তো ধরো তবলা টবলা বাজাতাম, গান শেখার একটা ব্যর্থ চেষ্টাও করেছি। সো এরকম অনেক কিছুই ছিল। তো আমি কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা এই একটু খেলাধুলা, একটু ছোটবেলা থেকে কিছু আঁকা আঁকিও করতাম। তো ওইসব জায়গায় আমার নেকটা বেশি ছিল। কিন্তু যখন ওই যে বললাম যে একটা একটা এনভায়রনমেন্ট, একটা অরা একটা সাকসেসফুল মানুষের আশেপাশে যখন ক্রিয়েট হয়, তখন ওইদিকে না সব মানুষকে চুম্বকের মতন টানে। সো টানতে টানতে বেসিক্যালি যখন আস্তে আস্তে বড় হই, বাবার সাথেও কথা হয়, আশেপাশের বাবার যখন কলিগসরা আছে আশেপাশের মানুষের সাথে কথা হয়, এক্সপোজার হওয়া শুরু করে, আমার ভাই বোন যারা বড় আমাদের কাজিনরা, তাদের সাথে যখন কথা বলা শুরু হয়, তো তখন দেখছি যে এই সেলস টেলস এইগুলোই একটু খুব ব্রাইট টাইপের একটা জব বা ব্রাইট টাইপের একটা কাজ। তো ওই চিন্তা করেই কিন্তু আস্তে আস্তে আমাদের কমার্সে পড়া। হ্যাঁ, যে পড়লে পড়লে আমি বাংলা মিডিয়াম স্টুডেন্ট ছিলাম, সো আমি কমার্সে পড়েছি। সো পড়লে ব্যবসা পড়বো। তো দিস ইজ দ্য নেক্সট বিগ থিং। যেমন ঠিক আমাদের আগের জেনারেশন যদি আমরা বলি, ডাক্তার ইঞ্জিনিয়ার ওয়াজ ভেরি ক্যাচি প্রফেশন।
অথবা মানে সবাই যেটা বলে যোগ করেই বলে যে পাত্র চাই, তাহলে পাত্র লাগবে এরকম ইঞ্জিনিয়ার ডাক্তার ছাড়া হবে না। তো আমার বাবা এটা বেসিক্যালি আমাকে বলে যে তার বাবা মানে আমার দাদা তাকে বলতো যে ব্যবসা ট্যাবসা করে কিছু হবে না। হ্যাঁ, সো এরকমের একটা ছিল। তো যাই হোক, তো সে যখন ওই জগৎ থেকে বের হয়ে সে একটা সাকসেসফুল বিজনেস ক্রিয়েট করে, সে একটা সাকসেস করে, তো তখন আর কি জিনিসগুলো অনেক অ্যাপিলিং থাকে আর কি। সো ওই কমার্সে পড়া থেকে আহ, কিছু ফ্রেন্ড ক্রিয়েট হওয়া, ওই ফ্রেন্ড থেকে কিছু আইডিয়া শেয়ার হওয়া, এবং পড়াশোনার সাথে লিঙ্ক করে অনেক কিছুতে আস্তে আস্তে বেরোতে থাকে। সো তবে ওই ধারণা থেকে মার্কেটিং এ পড়া। সো বিজনেসে আসে মানে ব্র্যাক বিজনেস স্কুলে পড়ার সময় তখন এইচআর আসে, মার্কেটিং আসে, ম্যানেজমেন্ট আসে, অ্যাকাউন্টিং আসে। সো ছোটবেলা থেকে কিছু জিনিস ছিল কি, ভালোই কথা টথা বলতে পারতাম। আই ওয়াজ আউটস্পোকেন, মানে নট কোকুন্ড গাই। সো যেহেতু কথা টথা বলতে পারতাম, তখন চিন্তা করছি যে না, ওই সেলস যে একটা মাথার মধ্যে কাজ করে, যে সেলস, ওটাই মনে হয় ভালো করবো আর কি। তো ওখান থেকেই মার্কেটিং। সো এখন যেসব মার্কেটিং হয় সেগুলো হলো খুবই মডার্ন ট্রেড মার্কেটিং। সো মডার্ন জিনিসপত্র, তো এর থেকেই আসলে মার্কেটিং এর মধ্যে ঢুকে যাওয়া। সো বেসিক্যালি আমি কিছুক্ষণ আগেই একজনের সাথে কথা বলতেছিলাম যে আমরা যে মার্কেটিং এ পড়ি, ফিলিপ কটলারের বই যা পড়ায়, হুম, বাংলাদেশের বা সাউথ এশিয়ান কনটেক্সটে ওই মানে বই থেকে কিছু এক্সট্রাক্ট করে ডাইরেক্টলি আমি বাজারে ইমপ্লিমেন্ট করতে পারি না বিকজ জিনিসগুলো একটু অন্যরকম। এটা হয়তো নর্থ আমেরিকা অথবা ইউরোপিয়ান কোন একটা কান্ট্রিতে এগুলো বেশি অ্যাপ্লিকেবল হয়, মানে সাপোজ 95% অ্যাপ্লিকেবল হয়। বাংলাদেশে হুম, এর মতন একটা কান্ট্রিতে এটা প্রবাবলি 40% 30% অ্যাপ্লিকেবল হয়। এখন আস্তে আস্তে আরো জিনিস অ্যাপ্লিকেবল হবে যদি আরো আসতে থাকে, মানে মডার্ন জিনিসপত্র আমাদের মধ্যে আসতে থাকে। যেমন আমরা ফেসবুকে অ্যাড ট্যাড দেই না, ফেসবুক হ্যাঁ, যেমন আজকের এই জিনিসটাই আমরা কিন্তু ফেসবুকে একটা মার্কেটিং করে সবাইকে বলতেছি যে হ্যাঁ আসেন দেখেন, এরকম একটা ইন্টারভিউ আছে, এরকম একজন কথা বলবে। সো এই জিনিসটাই যদি আমরা একটু স্ট্রাকচার্ড ভাবে দেখি, যেমন আমরা আমাদের মোটরসাইকেল বা গাড়ি টাড়ি যাই বলেন না কেন, এটা আমরা অ্যাডভার্টাইজ করি। সো অ্যাডভার্টাইজমেন্টের সময় আহ, অনেক কিছু কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক লাগে, যে আমরা কাকে দেখাবো, কেমন করে দেখাবো, কয়টার সময় দেখাবো, কিভাবে হুম, হুম। আসবে, এনি একটা দেখলে পরেরটা কে দেখবে। সো এরকমের যে জিনিসটা, এই সাপোর্ট গুলো বাংলাদেশে এখন একটু কম। তো আস্তে আস্তে হচ্ছে, আস্তে আস্তে হলে হবে। সো তখন আবার এক্সপেন্সিভও হয়ে যাবে এই অ্যাড গুলো, এই আর কি। ওকে। সো বেসিক্যালি আপনার যে আপনি অ্যাজ ইউ সেড যে আপনি আহ, একজন এক্সট্রোভার্ট পার্সন ছিলেন ছোটবেলা থেকে। হুম সো হুম হুম হুম। ডিড দ্যাট হেল্প, মানে ওইটা কি আপনাকে সাহায্য করেছিল যে মার্কেটিং এ লাইক ওয়েল, প্রোগ্রেস or শুধু শুধু ওইটা আসলে মার্কেটিং এ করে নাই। ওইটা হেল্প করেছে মার্কেটিং এ কাজ করার জন্য। হ্যাঁ, যেমন টু বি ভেরি অনেস্ট, আমাদের বিবিএস এ 1000 টাইপস অফ প্রেজেন্টেশন থাকে। সো প্রেজেন্টেশনে যদি আমাকে কিছু বলতে হয়, তাহলে কিন্তু কারেজ নিয়ে বলতে হবে, মিথ্যা কথা বললেও কিন্তু একদম সাহস নিয়ে বলতে হবে। সো যদি সাহস নিয়ে বলার ওই ওই বলার জিনিসপত্র গুলা কিন্তু বেসিক্যালি হেল্প করে এক্সট্রোভার্ট হওয়ার, ওই জিনিসটা হেল্প করে। বাট ওই অনেক দিনের একটা পুলিং ফ্যাক্টর থাকে, যেটা ওই যে বললাম একটা সাকসেসফুল হ্যাঁ, মানুষ থেকে একটা অরা ক্রিয়েট হয়। সো ওই পুলিং ফ্যাক্টর থেকে না অনেক চিন্তা আসতে থাকে। ওই চিন্তা মানুষ এটা তুমি যদি আহ, আজকে কোন একটা কিছু নিয়ে চিন্তা করতে থাকো, ডেফিনেটলি কালকে বা পরশু রাত্রেবেলা ওটা নিয়ে স্বপ্ন দেখবা। সো এই স্বপ্ন দিবা স্বপ্ন হয়, আবার রাত্রেবেলা স্বপ্নও হয়। সো এই জিনিসপত্রগুলো থেকে আসলে মার্কেটিং এ পড়া, মার্কেটিং এ কিভাবে কাজ করা যায়। শুধু তো মার্কেটিং করেই না, যেমন মার্কেটিং কিন্তু অনেক রকমেরই আছে, ব্র্যান্ড আছে, ট্রেড আছে, সো ডিজিটাল আছে। সো কোন সেক্টরে কিভাবে কাজ করলে, পেনিট্রেট করলে আমাদের জন্য বেটার হবে, আমাদের সাপোজ যে কোম্পানিতে যে কাজ করে না কেন সেটার জন্য ভালো হবে, এভাবেই আর কি জিনিসটাকে দেখা। সো ওই ওই রকম ভাবেই আসলে মার্কেটিং এর মধ্যে হেল্প হয়, বা আমার হেল্প হয়েছে। ওকে। সো যখন ব্র্যাকে পড়ছিলেন, হম আহ, হম। তখন অ্যাকচুয়ালি আমরা যখন ব্র্যাকে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, সবাই কো কারিকুলার অ্যাক্টিভিটিস কিছু করি, আর আপনি বললেন যে ভাই আমি একটু কোক খাচ্ছি, যদি ইফ ইউ ডোন্ট মাইন্ড, এন্ড নো দর্শকরা, প্রবলেম। আই হোপ কেউ মাইন্ড করবে না।
বাট কোক ইজ মাই ফেভারিট, পছন্দ, আমার পছন্দ। এই যে এটাও মার্কেটিং হয়ে গেল, এন্ডোর্সমেন্ট। কোকের মার্কেটিং করে দিলাম। হ্যাঁ, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সবাই তো আমরা মোটামুটি যখন ইউনিভার্সিটিতে পড়ি কো কারিকুলার অ্যাক্টিভিটির সাথে একটু যুক্ত থাকি। রাইট রাইট। সো আপনি যখন ভার্সিটিতে ছিলেন, ইউনিভার্সিটিতে হুম হুম পড়েছেন, হুম হুম হুম। তখন কি 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 কো কারিকুলার অ্যাক্টিভিটিস করেছেন? কি কি আহ, টাইপের কো কারিকুলার? আ- আমি পড়ালেখাটা বাদে, আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করলে আরো ভালো বলবে, পড়ালেখাটা বাদে অন্য সবকিছুই একটু একটু করছি আর কি। তো তবে তবে খারাপ কিছু করি নাই। কোনো কোনো খারাপ কাজে জড়াই নাই, কারোর সাথে ঝগড়া বিবাদ করি নাই, পলিটিক্স করি নাই, মারামারি করি নাই। হ্যাঁ, উল্টাপাল্টা নেশা টেশা যারা অনেকেই করে, আমার অনেক ফ্রেন্ড গুলো খুবই আনফরচুনেটলি বলতে হয় যে অনেকেই খুবই সুন্দর আমাদের সাথে থাকতো, খেলতো একসাথে, আমরা পড়তাম, অনেকেই ডিরেলড হয়ে গেছে। তো বাজে জিনিসগুলো বাদ দিয়ে যা করা লাগে তাই করেছি। তো আমি কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে বেসিক্যালি ইউনিভার্সিটিতে ঢোকার আগে আমি কিছু মিউজিক করতাম। সো মানে আমাদের অনেক ছোটবেলা থেকে, ওই যে বললাম যে তবলা টবলা বাজাতাম, হ্যান ত্যান করতাম। সো তারপরে গিটার বাজানো শিখি। সো ওই গিটার বাজানো থেকে কিছু একটা কমিউনিটির সাথে পরিচয় হওয়া, যে একটা মিউজিক কমিউনিটি। তো আমারও অনেক ফ্রেন্ডরা আছে যারা মিউজিক করে, মানে আমার এরকম হয়ে গেছে যে যারা যারা আমার ফ্রেন্ড ম্যাক্সিমামই মিউজিক করে, খুব কম মানুষ আমি পাইছি যে মিউজিক করে না। হ্যাঁ, আবার এরকমও আছে অনেক যে আহ, শুরু করছে, পরিচয় হয়েছে, বাট সে মিউজিক কন্টিনিউ করেনি, বাট ফ্রেন্ডশিপটা থেকে গেছে। তো এরকমও হয়েছে। তো কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে ওই যে মিউজিক করতাম, কিছু আঁকাআঁকি করতাম, আঁকাআঁকি অনেকদিন মাঝখানে বন্ধ ছিল। সো ওই জিনিসগুলো ছিল মাথার মধ্যে। সো আমি কিছু ফটোগ্রাফিও করেছি। সো ক্লাব বলতে গেলে আমি খুব প্রাউডলি বলতে পারি যে আহ, আমি আর আমাদের একটা সিনিয়র ভাই ছিল, নাভিদ ভাই, আমরা দুইজন ফটোগ্রাফি ক্লাবটাকে আবার নতুন করে একটা মানে একটা চালনা দিয়েছিলাম আর কি। তো যেমন মানে আমরা একটু আহ, ওটাকে কি পুশ করে ওটার অ্যাক্টিভিটি গুলো স্টার্ট করা শুরু করছিলাম। সো অ্যাক্টিভিটি স্টার্ট করার পরে সামওয়ান টুক ওভার এন্ড দে ডিড মানে দের র্যান ইট আর কি। সো ওটা ওটার হুম মতন চলছে। সো আমি ফটোগ্রাফি করেছি, ফিল্ম ক্লাবে ছিলাম। ফিল্ম ক্লাবে ছিলাম বেসিক্যালি যেহেতু ছবি টবি তুলতে খুব পছন্দ করতাম, সো ভিডিওগ্রাফিও ওইটার মধ্যে ইনক্লুডেড ছিল। সো ভিডিওগ্রাফি কেমন করে আহ, কাজ করা যায়, মানে একটা মোশন ক্যাপচার কিভাবে করা যায়, এগুলো নিয়েও কিছু কাজ হয়েছে, এগুলো নিয়েও কিছু শিখেছি ফিল্ম ক্লাবে থেকে। আমাদের যে আহ, আমাদের যে বড় ভাইয়াটা ছিলেন, শকি ভাই, সো উনিও কিছু কিছু জিনিস শিখিয়েছে। সো উনি আহ, ওনার কাছ থেকে হয়তো অনেক কিছু শিখতে পারি নাই, বাট অনেক কিছুই শিখেছি। না শেখার কিছু না, ফটোগ্রাফি রিলেটেড বলো আর মোশন গ্রাফি বা মোশন ক্যাপচারিং যেটা দিয়ে বলো, এটা অনেক কিছু শেখা হয়েছে। তারপরে আহ, আমি জানি না ফিল্ম ক্লাবটাকে ওই সময় অনেকে অন্যরকম করে দেখতো। অনেকে বলতো ফিল্ম ক্লাব মুভি দেখাবে। তো ফিল্ম ক্লাব আসলে মুভি দেখাবে জিনিসটা ঠিক না। ফিল্ম ক্লাবের জন্য যারা যারা ফিল্ম ক্লাবে ইন্টারেস্টেড, তারা আসলে এই ভিডিওগ্রাফি জিনিসটা এমফাসিস থাকা উচিত, অথবা একটা ফিল্ম ক্রিটিক কেমন করে করা যায়, ফিল্মটা ভালো কিনা খারাপ এগুলো নিয়ে যদি ক্রিটিক করা যায়। সো এই এই চিন্তাধারা নিয়ে আমাদের ফিল্ম ক্লাবে ঢোকা হয়েছিল। তাছাড়া সবচেয়ে মজার কথা বলতে, প্রথম 2 সেমিস্টার আমি ড্রামা ক্লাবের সাথেও যুক্ত ছিলাম। দু একটা ড্রামাও করেছি। কালচারাল ক্লাবের সাথে ছিলাম না ওইভাবে, বাট নিজে মিউজিক করতাম তো আলাদা করে, নিজেদের ব্যান্ড ট্যান্ড ছিল। সো ওইভাবেই আর কি ওইদিকে মিউজিকের প্রতি অ্যাট্রাক্টেড ছিলাম। ফটোগ্রাফিও করেছি। তারপরে যখন আস্তে আস্তে জিনিসগুলো আগাতে থাকে, সেমিস্টার শেষ হতে থাকে, অনেকটা থার্ড ইয়ারের দিকে আমরা বুমা আবার ফর্ম করা হয়। তো বুমাটার আমাদের 4-5টা ফ্রেন্ড মিলেই আমাদের আইডিওলজিটা ক্রিয়েট করা হয়। আমাদের একটা ফ্রেন্ড ছিল, ও বেসিক্যালি ওই বুমাটা আইডিয়া পিচ করে যে এরকম একটা করলে কেমন হয়। তো তখন আর 4টা 5টা ফ্রেন্ড মিলে আমরা ঠিক করি যে হ্যাঁ, তাহলে এটাকে মানে টিউন করা হয় যে তোমার আইডিয়াটা ঠিক, বাট এটার সাথে আমরা এটা অ্যাড করতে পারি, ওটা অ্যাড করতে পারি। হুম হুম তো এরকম করে আমরা বুমা থেকে কিছু শো নামিয়েছিলাম। সো হুম ভালো ভালো কিছু মার্কেটিং রিলেটেড টক শো ছিল বেসিক্যালি। আমরা কয়েকটা
ওই সময়কার হাই প্রফেশনাল যারা ছিল, টপ প্রফেশনালস, তাদেরকে নিয়ে আসতে পেরেছি। তারপরে টিচার্স ছিলেন কয়েকজন, বড় বড় প্রফেসরস, ওনাদেরকে নিয়ে আসতে পেরেছি। আমার মনে আছে উই ব্রট সামওয়ান ফ্রম এজেন্সি ব্যাকগ্রাউন্ড, আমার নামটা ঠিক মনে আসতেছে না, বাট লিও বার্নার্ড থেকে উনি আসছিলেন। হি ইউজ টু ওয়ার্ক ইন ইউকে, বাট উনি বাংলাদেশি ছিলেন আর কি। সো ওনাকে নিয়ে এসে এই যে মার্কেটিংটা কিভাবে আমরা দেখি, অথবা মার্কেটিংটা কিভাবে ওই ইউরোপের এরিয়াতে কাজ করে আর বাংলাদেশের এরিয়াতে কাজ করে, সো এটা নিয়ে আর কি বেসিক্যালি এটি হয়, আহ, ওই আলোচনা হয়। সো এইটা এরকম করে আরো কিছু ছিল, যেমন কিছু সেমিনারস হয়, টিচার্সদের সাথে কিছু সেমিনারস হয়। সো আমরা এটাকে জাস্ট চালু করার পরে, এটা পরে উই পাসড ইনটু আওয়ার জুনিয়র, সো ওরা এটাকে আরো ক্যারি ফরওয়ার্ড করে এন্ড দে ডিড ইট ভেরি সাকসেসফুলি। সো কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে এরকমই ছিল আর কি। তো So আমার many আমার things. আমার জগতে ট্রাভেলিং ছিল, ছবি তোলার জন্য, ছবি তুলতে হবে বলে ট্রাভেল করতাম, আর হলো মিউজিক করতাম। সো আমার আমার আহ, আগের ছবি টবি দেখে অনেকেই বলে, বা অনেক আগের যারা পরিচিত, তারা হয়তো এখন দেখে অনেক অবাক হয়, আমার আগে অনেক বড় বড় চুল ছিল। সো ওরকমই আর কি, একটু বাউন্ডুলো টাইপের লুক। Okay. So we have a question from Iram Bhai. হ্যাঁ, হ্যাঁ, এরম Do তো talk কিছু একটা about লিখতেছে মনে হয়। হ্যাঁ, সো আমরা যখন আহ, এটা থার্ড ইয়ারের দিকেই মনে হয়, যখন এই কো কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো একটু হালকা পাতলা থেমে যাচ্ছিল, মানে আমরা আসলে একটু পড়ালেখার মধ্যে মনোযোগ দিতে যাচ্ছিলাম, মেজর যখন শুরু হয়। সো স্কিবি স্কিবিও লিখছে লাইমলাইট নিয়ে, স্কিবি ইজ লিভিং ইন কানাডা রাইট নাও। সো ও আমাদের খুবই ক্লোজ একটা ছোট ভাই। সো যাই হোক, সো ও যখন আমরা ওই কো কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছিল, আহ, কমে যাচ্ছিল, বা আমরা নিজেরাই থামাই দিচ্ছিলাম, বিকজ ইউনো প্রত্যেক সেমিস্টারে নতুন নতুন ছেলেরা আসে, তাদের মধ্যেও কিছু ট্যালেন্ট আছে। সো আমরাও চাচ্ছিলাম তাদেরকে স্পেস দিতে। আমরা সরে যাই, ওদেরকে স্পেস দেই, নিউ মানুষজন টেক ওভার করুক। তো এরকম করে আমাদের চিন্তা ভাবনাটা এরকম ছিল। সো আমরা আস্তে আস্তে সরে যাচ্ছিলাম। তো তখন উই হ্যাড সো মেনি টাইম ইন আওয়ার হ্যান্ড। তো আমরাও এরকম চিন্তা ভাবনা করতেছিলাম যে আমাদের নিজেদের কিছু একটা বিজনেস করা উচিত। সো আই উইল মেনশন টু নেমস অফ মাই ফ্রেন্ডস, একটা ইরাম আল জামান আর একটা তাহমিয়া আহমেদ। সো এই তিনজন মিলে আমরা একটা ব্যাজ কোম্পানি শুরু করি আর কি। ইটস মানে এক্সেসরিজ ব্র্যান্ড, মানে ফ্যাশনেবল এক্সেসরিজ। সো ফ্যাশন এক্সেসরিজ এর মধ্যে থেকে ওই আমরা ব্যাচটাকে তখন পিক করি, বিকজ ওই টাইমে ব্যাচ বাংলাদেশে খুব একটা পাওয়া যেত না। এন্ড আমি পার্সোনালি, আমার কাছে খুব ব্যাচ ভালো লাগতো, বিকজ আমি যখন গিটার বাজাতাম, গিটারে যে স্ট্র্যাপ থাকতো, স্ট্র্যাপের মধ্যে আমি অনেকগুলো ব্যাচ লাগিয়ে রাখতাম। সো আমি নিজেই অনেকগুলো ব্যাচ কিনে, সো নিশ্চয়ই আমার মতন এরকম অনেক পাগল আছে যারা কিনতেই পারে, বা আহ, মানে ফ্যাশন অ্যাক্সেসরিজ হিসেবে লাগাইতেই পারে। সো ওই সেন্সে, ইনক্লুডিংলি এসব চিন্তা ভাবনা অবভিয়াসলি ইরাম এবং তাহমিদ থেকেও আসে। সব যে চিন্তা ভাবনা আমার বা সোল তা না, আমাদের তিনজনেরই একটা চিন্তা ভাবনা। সো চিন্তা ভাবনা থেকে যখন আমরা এই জিনিসটা চালু করি, সো চালু করার পরে আমরা দেখি যে এই জিনিসটা ভালোই ক্লিক করছে, বিকজ আমরা খুবই ট্রেন্ডি জিনিসপত্র করতাম, ব্যাজের মধ্যে প্রিন্ট করতাম। সাপোজ এই তখন ব্যাটম্যান, তারপরে হলো স্পাইডারম্যান, এই কমিকের ক্যারেক্টার গুলা এখন যেমন আরো বেশি মার্ভেল মানে এটাকে আরো বেশি করে নিয়ে গেছে। সো এই জিনিসগুলো যখন তখনও কিন্তু ছিল, যেমন পিঙ্ক ফ্লয়েডের অনেক কিছু ছিল। সো ব্যান্ডের অনেক এই বলতে গেলে লোগোস, এগুলো কিন্তু অনেক এই ছোট ছোট ফ্যান্সি জিনিস, খুব একটা এক্সপেন্সিভ না। সো যারা যারা যেটাতে ফ্যাসিনেটেড থাকে, তারা কিন্তু দে would love to have one of this badges to keep with them. সো এইরকমের ওই ওই রকমের ট্রেন্ডটাকে আমরা ক্যাচ করতে পারার কারণে ওই বিজনেসটা চালু হয়। সো আমরা প্রথমে বাংলাদেশে একজনকে দিয়ে বানাই নিতাম, বানাই নিয়ে বিক্রি করতাম, বিক্রি করতে করতে আমরা একটা মেশিন কিনে ফেলি।
মেশিন কিনে মেশিনটা দিয়ে পাঞ্চ করে করে আমরা আমাদের ব্যাচটা বানাতাম, ব্যাচ বানায় আমরা ফাটানো ব্যবসা শুরু করলাম। খুব একটা প্রফিট হয়তো আসতো না, বাট খুব মজা লাগতো যে আমরা সেল করছি, আমাদের জিনিসপত্র মানুষজন পড়তেছে, ওদের ব্যাগে লাগাচ্ছে, ওরা এই জিনিসটা নিয়ে ফেসবুকে, আমরা ফেসবুক মার্কেটিং করি মেইনলি, সো ফেসবুকে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়। সো এগুলো নিয়ে অনেক হতে থাকে আর কি, অনেক জল্পনা কল্পনা থেকে শুরু করে অনেক কিছু, কোন ট্রেন্ড টানলে ভালো হবে, কত টাকায় দিলে ভালো হবে। সো ছোটখাটো কিন্তু একটা বিজনেসের একটা আইডিয়া কাজ করে আমরা সামনে গেছিলাম। তো পরবর্তীতে আমরা আসলে ইউনিভার্সিটি থেকে আস্তে আস্তে বের হওয়ার পর্যায়ে ছিলাম, তো তারপরে নিজেদের নিজেদের লাইফ নিয়ে বিজি হয়ে গেছিলাম। তো তারপর আস্তে আস্তে এটা থামাই দেওয়া হয়। বাট ওই লাইফটাও, ওই সময়টাও খুবই ইন্টারেস্টিং ছিল, যে উই ইউজ টু থিঙ্ক অ্যাবাউট হোয়াট পিপল ওয়ান্ট, উই ইউজ টু থিঙ্ক অ্যাবাউট উইথ হোয়াট মানি or with what amount people can get this or he will want it. তো আমরা যেমন তিনজনই ছেলে ছিলাম, কিন্তু মেয়েদের ব্যাপারেও চিন্তা ভাবনা করা লাগছে, একটা মেয়ে কোনটা চায়, একটা হুম মেয়েকে হুম। কেমন করে অ্যাট্রাক্টেড করা যায় এই ব্যাচটা কেনার প্রতি। তো এইরকম করেই আর কি আস্তে আস্তে এটা করা হয়, ওই বিজনেসটা সামনে আগে নিয়ে যাওয়া হয়। ওকে, সো যেহেতু কথা বলতে বলতে আমরা আপনার ওয়ার্ক লাইফে ঢুকে গেলাম, সো we would like to হুম। talk about something about Runner Group. রানার আচ্ছা। গ্রুপে রিসেন্টলি কয়েকটা প্রোডাক্ট আই গেস লঞ্চ হয়েছে, হুম হুম হুম। তো এন্ড ওইটা আপনারা পুরোপুরি আই গেস ই ব্র্যান্ডিং করেছেন আই গেস, যেহেতু এখন দেশের অবস্থা তেমন একটা ভালো না। সো হুম, ওইটার সো ব্যাপারে যদি পুরো প্রসেসটা কিছু বলতেন কিছু। হ্যাঁ, সো রানার গ্রুপকে নিয়ে যদি বলা লাগে, রানার গ্রুপ ইজ এ মোবিলিটি ফোকাসড একটা কোম্পানি বা একটা গ্রুপ। সো একটা এই আমব্রেলার মাঝখানে, এই আমব্রেলার ভিতরে অনেকগুলো কোম্পানি আছে, যে কোম্পানিগুলো ছোট ছোট অনেক জিনিসকে কেটার করে। যেমন পার্সোনাল ভেহিকেল থেকে শুরু করে কমার্শিয়াল ভেহিকেল সবগুলোই কেটার করে। তো পার্সোনাল ভেহিকেল বলতে মোটরসাইকেল, কমার্শিয়াল ভেহিকেল বলতে থ্রি হুইলার। থ্রি হুইলার মানে হলো এই যে যে আমরা রাস্তায় দেখি যে সিএনজি, সবুজ কালারের, এটা সিএনজি, বাট উইথ মেনি ভ্যারিয়েন্টস আর কি। সো আমরা এটা সিএনজি বলি, বাট এটা আসলে বলা উচিত অটোরিকশা অথবা থ্রি হুইলার। হ্যাঁ, হুম সো এটা। সো তারপরে কমার্শিয়াল ভেহিকেল বলতে ট্রাকস। সো আমাদের একটা কোম্পানি আছে যে যারা ডিল করে ট্রাকস নিয়ে। তারপরে কনস্ট্রাকশন ইকুইপমেন্টস, কনস্ট্রাকশন ইকুইপমেন্টস বলতে রোড কনস্ট্রাকশন ইকুইপমেন্টস এবং কিছু ডিগিং ইকুইপমেন্টস। সো এগুলো বলতে গেলে ওই যে বড় বড় এক্সকাভেটরস, রোড রোলার্স, কম্প্যাক্টার্স, এগুলো আর কি। সো অনেকে হয়তো এই টেকনিক্যাল টার্ম গুলো বললে পরিচিত হবে না জিনিসগুলোর সাথে, বাট এক্সকাভেটরস মানে ওই যে রাস্তায় যারা রিসেন্টলি সবচেয়ে ফেমাস নিউজ ছিল হলো এক্সকাভেটরস নিয়ে, সবাই হয়তো দেখে থাকবে। আমাদের একটা জায়গায় যে জমি দখল করেছিল, এবং বিআইডব্লিউটিএ যে জমিটা খনন করে বের করে, ওইখানে হ্যাঁ। যে জিনিসটা ব্যবহার করা হয় ওটাকে এক্সকাভেটর বলে। সো আমরা যে কোনো ডিগিং করতে যেসব কাজে হয়, সো ওটাকে এক্সকাভেটরস বলে। তো এক্সকাভেটরস আছে, আবার রোড রোলার্স আছে, যে রোড রোলার সবাই রাস্তা বানানোর সময় দেখে। সো রোড রোলার্স আছে। সো এটার মধ্যে অনেক ব্র্যান্ডস আছে। যেমন আমাদের নিজস্ব ব্র্যান্ড যেটা টু হুইলার্স এর, সেটা হলো আহ ই রানার মোটরসাইকেলস। আমরা বলি এটা আমরা ম্যানুফ্যাকচার করি বাংলাদেশে, সো আমরা জন্ম থেকে বাংলাদেশি। সো দিস ইজ আওয়ার হুম হুম। ট্যাগলাইন। অ্যান্ড আমাদের কমার্শিয়াল ভেহিকেলস আছে বাজাজের থ্রি হুইলার। কমার্শিয়াল সেকশনে আরো ট্রাকসে আছে ভলভো আইশার ট্রাকস, এক্সকাভেটরস হুন্ডাই এক্সকাভেটরস, ডাইনাপ্যাক রোড রোলার্স এন্ড কম্প্যাক্টরস। সো এরকম। তারপরে ইন্ডিয়ার একটা ব্র্যান্ড আছে সার্ভো, সার্ভো লুব্রিকেটিং অয়েলস। সো লুব্রিকেন্টস সামহাউ রিলেটেড টু মোবিলিটি। তারপরে এলপিজির একটি বিজনেস আছে। সো প্রপার্টিজ মানে আমাদের রিয়েল এস্টেটের ছোট একটা বিজনেস আছে, ল্যান্ড ডেভেলপমেন্টের ছোট একটা বিজনেস আছে, ফুটওয়্যারের ছোট একটা বিজনেস আছে। সো এগুলো ছোট ছোট কনসার্ন নিয়ে এই আর কি রানার গ্রুপের আমব্রেলা। সো একটা ভালো জিনিস যে আমি এটা বলবো, রানার গ্রুপের একটা ট্রাস্ট আছে, ট্রাস্ট ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন থেকে, এটা আমরা বলি রানার গ্রুপ, রানার ট্রাস্ট, এই রানার ট্রাস্ট থেকে আমরা একটা ইউনিভার্সিটিও তৈরি করতে সক্ষম হয়েছি। এই ইউনিভার্সিটিটার নাম হলো বরেন্দ্র ইউনিভার্সিটি। সো ইট ইজ রানিং অন ইটস ওন, এন্ড ইট ইজ রানিং থ্রু দ্য ট্রাস্ট ফান্ড। ওই বরেন্দ্র ইউনিভার্সিটিতে রাজশাহীতে। সো ইট হ্যাজ হিউজ প্ল্যানস ফর ফিউচার।
অনেক বড় একটা এই আর কি স্বপ্ন কিছু মানুষের। সো ওটাও একটা বড় একটা ব্যাপার। সো জাস্ট লাইক ব্র্যাক ইউনিভার্সিটি, ব্র্যাকও আস্তে আস্তে অনেক বড় হচ্ছে। আহ, আমি লাস্ট জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারিতে ব্র্যাক বিজনেস স্কুলের কিছু অ্যালুমনাইয়ের সাথে, আমাদের কারেন্ট ডিনের সাথে কথা বলেছি। তো আমাদের একটা ছিল, সেশন ছিল। সেশনে ওনার যেরকম ভিশন এবং ব্র্যাকের যেরকম ভিশন দেখেছি, সো ব্র্যাক মাইট বিকাম ওয়ান অফ দ্য ভেরি বিগ অ্যান্ড পপুলার ইউনিভার্সিটিস নিয়ার ফিউচার। সো ইনশাআল্লাহ। আমি আবার ব্র্যাকের মধ্যে চলে গেছি। সো ওয়ার্ক লাইফ বলতে এটাই। সো ওয়ার্ক ইজ উইথ মোবিলিটি এট দিস মোমেন্ট। Okay. So now we would like to move on to marketing related questions and topics. শিওর। তো আমরা এই টপিক গুলো এই জন্য উঠাবো এখন, বিকজ আমরা চাই যে মানুষের মার্কেটিং নিয়ে যে ধরনের মিসকনসেপশন গুলো আছে ওগুলো যাতে আমরা কিছুটা হলেও দূর করতে পারি এই সেশনটার মাধ্যমে। সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে, আমি শুনেছি এবং আমি অনেকের কাছ থেকে কোয়েশ্চেনটা আমি পেয়েছি যে নেগেটিভ মার্কেটিং। অ্যাকচুয়ালি এই নেগেটিভ মার্কেটিং টার্মটা বলতে কিছু আছে, আবার অনেকে বলে যে মার্কেটিং এ নেগেটিভ পজিটিভ বলতে কিছুই নেই, মার্কেটিং সব বলতে মার্কেটিং, সবকিছুই মার্কেটিং। এই জিনিসটা যদি ক্লিয়ার করতে। সো নেগেটিভ মার্কেটিং এগুলা আসলে সবই আসলেই মার্কেটিং। হ্যাঁ, এটা সত্যি কথা, নেগেটিভ হোক পজিটিভ হোক। সো কিছু নেগেটিভ মার্কেটিং করা হয়, এটা প্রোপাগ্যান্ডা। সো আমি যদি ওই সেন্সে ধরি যে কেউ কারো কিন্তু নেগেটিভ মার্কেটিং করতে চায় না, কেনই বা চাবে? সে তার একটা প্রোডাক্ট বের করেছে, ওই প্রোডাক্টের ভালো জিনিসগুলা ফিচার্স গুলাই তো সবাইকে দেখাবে, দেখানোর পরে এই জিনিসটা মানুষজন পছন্দ হলে কিনবে কিনবে না। সো নেগেটিভ মার্কেটিংটা নিজেরা কিন্তু ইচ্ছা করে হয় না। হ্যাঁ, কেউ যদি খুব ইচ্ছা করে করতে চায় তাহলে নিশ্চয়ই এটার জন্য বেনিফিটেড হয়ে তার আরেকটা প্রোডাক্ট। হ্যাঁ, সো নিজে কখনোই এরকম করে চাবে না যে তার একটা নেগেটিভ মার্কেটিং হোক। সো অনেক রকমের প্রোপাগ্যান্ডা হয়। সো প্রোপাগ্যান্ডাতে নেগেটিভ মার্কেটিং হয়ে যায়। বা পিআর যদি ভালো না থাকে, পাবলিক রিলেশনস যদি আমাদের কারো ভালো না থাকে, তাহলে নেগেটিভ মার্কেটিং গুলো হয়ে যায়। যেমন নেগেটিভ মার্কেটিংটা মেইনলি করে কারা? মেইনলি করে হলো হয়তো কনজিউমাররা অথবা কম্পিটিশনরা। হ্যাঁ, মানে সাপোজ তুমি আজকে একটা মোবাইল কিনেছো, মোবাইলটা খুব ভালো চলছে মার্কেটে। সো তুমি নির্দিষ্ট একটা দামে হয়তো একটা সাম সার্টেন অফ টার্গেট গ্রুপ বানিয়ে তাদেরকে কেটার করছো, তাদেরকে চালাচ্ছ। তো এখন আইফোন এসে হঠাৎ করে দেখতে পারে যে বা যে কোনো একটা বড় ব্র্যান্ড সে এসে দেখতে পারে যে হ্যাঁ হ্যাঁ, আমার মার্কেট তো এজাজ ফোন খেয়ে ফেলতেছে। তো এই এজাজ ফোনকে কেমন করে আমাকে কম্পিট করা যায়? হয় সে একটা পিয়ার গ্রুপ ক্রিয়েট করবে যে তোমার ব্যাপারে খারাপ কথা বলতে থাকবে, যে না মনে হয় আমার এটার ব্যাটারিটা ভালো না, স্ক্রিনটা ভালো না, এই সে এরকম করে হয়। সো এরকম করে নেগেটিভ মার্কেটিংটা অ্যাকচুয়ালি হয়ে যায়। সো এটা হয় প্রোপাগান্ডা দিয়ে হয়, না হলে কোনো একটা কম্পিটিশন চায় এই জিনিসটাই করতে। সো আবার আমরা অনেক সময় বলি কি, ধরো আহ একটা বড় ব্যক্তিত্বের কথা বলি, একটা বড়, সাপোজ আমাদের বাংলাদেশে বড় বড় ব্যক্তিত্ব বলতে একজন বড় ক্রিকেট প্লেয়ার আছে, সাকিব আল হাসান। তো সাকিব আল হাসান কি তার নিজের সম্পর্কে খারাপ জিনিসগুলা সে কি বলতে চাবে কোথাও? নিশ্চয়ই না। সো ওর নেগেটিভ মার্কেটিংটা কেমন করে হয়? সো ওর নেগেটিভ মার্কেটিংটা হয় যেমন, ও ধরো একটা ছোট কোনো একটা কাজ করে ফেলছে যেটা ভুল। যেমন ও হয়তো, আমাদের ওর যদি হিস্ট্রি আমরা দেখি, ও ওর মানে দ্য থিং হি ডাজ, এটা খুবই প্রেসারিং একটা জব। যদি আজকে আউট হয়ে যায়, সারা বাংলাদেশের লোক ওকে বকা দিবে, গালি দিবে। হ্যাঁ, সো দেখা হলে কি না বলবে আল্লাহ জানে। এই প্রেসার নিয়ে যখন ও মাঠে নামে, একটা 6-4 মারে, তারপর যখন আউট হয়ে যায়, এই প্রেসারটা ওর ওরকম লাগে। সো তখন ক্যামেরার সামনে ও যদি ধ্যাত বলে বা কোনো একটা গালি দেয় বা কোনো একটা অঙ্গভঙ্গি করে, সো এই জিনিসটাকে নিয়ে কিছু মানুষ আছে, এই জিনিসটাকে নিয়ে বেশি বেশি প্রচার শুরু করে, তখন তার নেগেটিভ মার্কেটিংটা হয়। সো দিস লিডস টু প্রোপাগান্ডা, যে ওর ইমেজটাকে নষ্ট করা লাগবে।
বা হুম হুম ওর ওর একটা গুডউইলটাকে নষ্ট করা লাগবে। সো ওর গুডউইলটাকে নষ্ট করলে নিশ্চয়ই কোনো কম্পিটিশন ওর আছে, ও এটাকে কাজ করবে, অথবা কিছু মানুষ আজারেই আছে এরকম কাজ করতে থাকে, তো তারাই এরকম করে। সো নেগেটিভ মার্কেটিং বলতে, হ্যাঁ এটা মার্কেটিং অবশ্যই, সাকিবের নাম সব পত্রিকায় আসছে, সাকিবের নামে আমরা সবাই ট্রল বানাইছি। তো আমাদের টপ অফ দ্য মাইন্ডে সাকিবের নাম ছিল, আমাদের স্ক্রিন খুললেই ফেসবুক খুললেই সাকিব সাকিব সাকিব। সো সাকিবের একটা মার্কেটিং হয়েছে, বাট একটা খারাপ ওয়েতে হয়েছে বলে এটাকে নেগেটিভ মার্কেটিং বলে, এটাই আর কি। সো হ্যাঁ, দিস ইজ এ মার্কেটিং টুল, বাট এটা আসলে সবাই ওরকম ইচ্ছা করে ইউজ করে না, বা ইচ্ছা করে ইউজ করার কাম্য না আসলে। ওকে, another thing we want to talk about is যে মার্কেটিংটা অ্যাকচুয়ালি কোন ধরনের এক্সপিরিয়েন্স থেকে বেশি শেখা যায়, লাইক প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাকি এক্সপিরিয়েন্স অফ হ্যাভিং আ লট অফ নলেজ অ্যাবাউট মার্কেটিং, বুকিশ নলেজ অ্যাবাউট মার্কেটিং, মানে কোনটা আচ্ছা, বেশি কাজে দেয়? মার্কেটিং কিন্তু অনেক সেক্টরে আছে। আমি বলছি হুম ফার্স্টেই যে কিছু ব্র্যান্ড হয়, কিছু ট্রেড হয়, যদি আমি ওয়ার্কের কথা বলি স্পেসিফিকলি, হ্যাঁ। সো হুম হুম কিছু ব্র্যান্ডস আছে, কিছু ট্রেড আছে, কিছু ডিজিটাল আছে, কিছু পিআর কমিউনিকেশনস আছে, রিসার্চ আছে। এসব সব বিভিন্ন রকম সেক্টরে মার্কেটিং কে খুঁজে পাওয়া যায়। যেমন আমি যদি বুকিশ নলেজ বলি, সো ইফ ইউ আর নট এ মানে ইফ ইউ আর নট ফলোইং দ্য রুলস, তাহলে তুমি ভালো করে রিসার্চটা কমপ্লিট করতে পারবে না। হ্যাঁ, সো রিসার্চের জন্য একটু বুকিশ হওয়া লাগে আমার মনে হয়। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্সটা খুব ভালো করে শেখা লাগে। হ্যাঁ, সো তারপরে কোশ্চেন্স গুলো কি হবে এটা আবার ভালো করে জানা লাগে। সো এই কোশ্চেন সেট, স্ট্যাটিস্টিক্স, তারপরে স্ট্যাটিস্টিক্স এর অ্যানালাইসিস, এইটা করতে একটু বুকিশ হতেই হয়, না হলে হয়তো রিসার্চটা ভালো করে কন্ডাক্ট করা যায় না। তবে আমরা যদি বলি যে রিসার্চ দুই তিন লেভেলের, তাহলে একটা ধরো উপরের লেভেলের রিসার্চ আর একটা একদম ডিপ রিসার্চ। তো ডিপ রিসার্চ করতে গেলে একটু বুকিশ নলেজ থাকতেই হয়, বা বুকিশের বা বইয়ের দরকার হয়, অবশ্যই দরকার হয়। আর আহ, কোনো মার্কেটিং এ কিন্তু বই ছাড়া সম্ভব না। এবিসিডি যাই শিখছি তা কিন্তু বই থেকেই শিখছি। তো বইয়ের বিকল্প নাই, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এসে একদম হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ছাড়া ওই বইয়ে বসে বসে করা সম্ভব নয়। এর জন্য অনেকেই এরকম অনেক প্রফেশনালরা, অনেক বড় বড় প্রফেশনাল যারা বাংলাদেশের এখন লিডিং পজিশনে আছেন, বিভিন্ন কোম্পানির এমডি সিইওরা, ওনারা বলেন যে এখন, মানে এটা ওনাদের সাথে গল্প করতে করতে জিনিসগুলো জানা যায় যে ওনারাই বলে যে আমরা যখন আমাদের চাকরির লাইফ শুরু করি তখন আমরা মাঠে ঘাটে এইখানে ওখানে যে মার্কেটিং শিখছি অথবা হুম কাজ করাটা শিখছি। সো এখন কিভাবে এই ছোট ছোট পোলাপাইন ওরা ভালো ভালো স্পিকার হয়ে যাচ্ছে, আই থিঙ্ক দে ডোন্ট হ্যাভ এনি প্র্যাকটিক্যাল নলেজ। সো হ্যাঁ, বই থেকে সুন্দর করে এক্সট্রাক্ট করে আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর লেকচার দিতে পারবো, বাট লেকচার গুলা ওই আহ, বইয়ের উদাহরণের বাইরে কিন্তু বের হবে না। বা আমাকে যদি আরেকজন এক্সপিরিয়েন্স লোক এসে উদাহরণ শেয়ার না করে, তাহলে কিন্তু আমার মুখ থেকে বের হবে না, বিকজ আমি তো জানি না। সো হুম হুম আমি যদি মার্কেটে হাঁটতে যে বা আমি যদি কাজ করতে যে হোঁচট খাই, তাহলে না আমি বলতে পারবো যে ঠিক আছে, এই এই পদ্ধতিটা হয়তো ভালো হয় নাই, আরেকটা পদ্ধতিতে যাব। এই মার্কেটিংটা আমার ঠিক হয় নাই, ওই মার্কেটিং এ যাব। এই স্ট্র্যাটেজিটা ঠিক হচ্ছে না, আমাকে নতুন স্ট্র্যাটেজি বানাইতে হবে। তো এইটা প্র্যাকটিক্যাল নলেজ ছাড়া জীবনেও সম্ভব না। হ্যাঁ, সো যে কোনো যে কোনো পড়ালেখাই আমাদের অবশ্য আহ, যখন চাকরি বাকরিতে অনেকেই ঢুকে, তখন অনেকে বলে কি যে তোমাদের যে পড়ালেখা করছো এগুলো ভুলে যাও। সো অনেকেই এটা বলে বিকজ তার ফ্রাস্ট্রেটেড হয়ে বলে। হ্যাঁ, হুম যখন আমরা মাঠে ঘাটে গেছি, আমাদের চোখ খুলে গেছিল। আমরা মনে করতাম যে বইয়ে লেখা আছে আহ, চারটা সেগমেন্টেশন দেওয়া, সাইকোগ্রাফিক ডেমোগ্রাফিক এরকম করে চারটা সেগমেন্টেশন হয়তো দেওয়া। তা আমরা চিন্তা করছিলাম ফার্স্টে যে মানুষ তো এই মানে লো কস্টের জিনিস, তাহলে মানুষ মনে হয় এরকমই হয়, বেশি কষ্টের জিনিস আসলে মানুষগুলো মনে হয় ওইরকমই হয়। কিন্তু একটা মাইজার লোক, সে কিন্তু তার অনেক তার মধ্যে পশনেস থাকতে পারে, কিন্তু সে মাইজার হওয়ার জন্য সে হয়তো কম কস্টে একটা জিনিস কিনবে। তা আমার টার্গেট মার্কেট কিন্তু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে।
তারপরে একটা লোক যার ইনকাম কম কিন্তু তার মনটা অনেক বড়, সে একদম দিয়ে ফাটায় ফেলে মানুষজনকে, তখন কিন্তু আমার টার্গেট গ্রুপও ডিফারেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, হুম হুম হতে পারে তার ইনকাম কম কিন্তু তার হয়তো সে আজকে না কিনে 6 মাসে গ্যাদার করে সে কিনে আরেকজনকে দিয়ে দিবে বা সে ইউজ করবে। বা কোন একটা শৌখিন মানুষ, আমি যদি শৌখিন মানুষের কথা বলি, শৌখিন মানুষরা কিন্তু যতই তার ইনকাম কম থাকুক না কেন সে কিন্তু অনেক দিন পরে টাকা জমায় একটা ভালো ফোন কিনে, বিকজ তারা এটা শৌখিন। একটা ভালো শার্ট কিনে, একটা সানগ্লাস কিনে। হ্যাঁ, হয় জি সে সানগ্লাসটা দাম দিয়ে কিনবে অথবা একটা ফেক কিনবে, কিন্তু কিনে তো। সো মার্কেট ওখানে আছে। সো এই মার্কেটটা, ওই বা এই টার্গেট মার্কেটটা আমাদের বইয়ে কোথাও লেখা নাই। এটা মার্কেটে না ঘুরলে এটা পাওয়া যাবে না। সো এরকম মার্কেটে ঘুরলে সাপোজ আমরা জানি যে কাস্টমার কয় রকমের হয়, একটা হলো বিজনেস কাস্টমার, তারপরে একটা ইউজার কাস্টমার বা হুম কনজিউমার, আর একটা কাস্টমার। সো কনজিউমারকে কেমন করে বলতে হয়, কনজিউমার কিরকম হয়, আর একটা কাস্টমার যে হলো ধর বিজনেস কাস্টমার, সে কেমন করে হয়। যেমন আমাদের আমার এক্সাম্পল যদি দেই তাহলে আমাদের ক্ষেত্রে হয় কি, যে আমাদের দুই রকমের কাস্টমার থাকে, যে যেমন বিজনেসের কাস্টমার যারা একটা বড় বিজনেসে ট্রাক ইউজ করে। হ্যাঁ, হুম সো ওদের ধরো একটা ট্রাকের ফ্লিট দরকার। সো 100টা ট্রাক লাগতে পারে, 10টা ট্রাক লাগতে পারে, কিন্তু ওনারা কিন্তু ট্রাক চালায় না। তো ওনারা কিন্তু হ্যাঁ কনজিউমার না। হ্যাঁ, আলটিমেটলি ওনারা কনজিউমার, বাট ওরা কাস্টমার। হ্যাঁ, হুম সো আমাকে যখন ওই ওই রকমের লোককে বুঝাইতে যাইতে হয় যে আপনি ট্রাকটা কেন নিবেন, তখন কিন্তু আমার কনজিউমার স্টাইলে বুঝাইলে হয় না। হ্যাঁ, সো আবার অনেক মানুষ আছে এই কাস্টমার কনজিউমারের ভিতরেও পড়ে না। হ্যাঁ, আমি খোলাখুলি না বলে অনেক কথা বলা হয়ে যাবে, অনেক বেশি লেন্দি হয়ে যাবে। সো অনেক কাস্টমার আছে এগুলো এত কিছু বুঝে না। হ্যাঁ, সো তারা খুব কয়েকটা স্পেসিফিক পয়েন্টে হিট করবে, এই পয়েন্টটা হলে ভাই আমি কিনবো নাহলে কিনবো না। সো তাদেরকে হুম হুম কেমনে পটানো দরকার, তারপরে হলো কনজিউমারকে কেমন করে পটানো দরকার। সো সাপোজ 10টা ট্রাক একটা লোকের আছে, ওই লোকেরা 10টা ড্রাইভারও আছে। আমি যদি ড্রাইভারকে যে বলি যে ভাই তুমি ওই গাড়ির থেকে এই গাড়ি নাও, এই গাড়ি তুমি চালায় আরাম পাবা, তাহলে কিন্তু হয়তো ওই ড্রাইভারটা যে ওই মালিকটাকে বলবে যে বস এখন থেকে বস ওই গাড়ি নেন, ওই গাড়িতে চালায় অনেক আরাম, ঘুমটুম লাগে না, অ্যাক্সিডেন্ট টক্সিডেন্ট হবে না। এটা একটা মার্কেটিং টাইপের হয়, এটা একটা অ্যাপ্রোচ হয়। আবার ওই মালিকরে যে বোঝানো লাগে যে আপনি এই গাড়িটা নেন, কম খরচ হবে, আপনার মেনটেনেন্স কম করতে হবে, so আপনার টাকা বেশি প্রফিট আর্ন করতে পারবেন, হ্যান ত্যান। সো এরকম টাইপের আবার ডিফারেন্ট টাইপের একটা অ্যাপ্রোচ হয়। সো এইসব জিনিসপত্র কখনোই এক্সপিরিয়েন্স ছাড়া সম্ভব না। একটা একটা মানুষজন রাগী হয়, একটা মানুষজন খুব নরম হয়, রাগী মানুষের সাথে কেমন করে কথা বলতে হবে, উনাকে সেলফ প্রেজেন্ট কেমন করে করাইতে হবে, নিজেরও মার্কেটিং তো করতে হয়। সো সেলফ প্রেজেন্টটা কেমন করে করতে হয়, বা ওনার ফেসবুকে আমি কি দেখাইতে চাই, এটাও কিন্তু রিড করা লাগে। সো এই পুরো জিনিসটাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ছাড়া সম্পন্ন হওয়া সম্ভব না। সো এর জন্য কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমটা এরকম যে আমরা পড়ি, পড়ার পরে প্র্যাকটিক্যাল নলেজ পাই, তারপরে দুইটা একসাথে এক্সপিরিয়েন্স নিয়ে আমরা মাঠে নেমে যাই, হুম হুম ওকে এরকম আর কি। আচ্ছা তো বেশি জ্ঞানী জ্ঞানী কথা হয়ে গেলে বলো। না 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 ঠিক আছে আমাদের তো জ্ঞান দরকার অনেক না, আচ্ছা আমরা বেসিক্যালি কয়েকটা ইস্যু নিয়ে কথা বললাম ডু হুম ইউ হুম ওয়ান্ট টু অ্যাড সামথিং যে যেগুলো আপনার মনে হয় যে এই ধরনের স্টেরিওটাইপ গুলো এখনো রয়ে গেছে মানুষের মধ্যে রিগার্ডিং মার্কেটিং সো এগুলা হুম দূর হুম হওয়া উচিত একটু ছোট করে যদি বলতেন স্টেরিওটাইপ বেসিক্যালি আমাদের এই দুনিয়াতে সব জায়গায় আছে। এই এই জিনিসপত্র আমাদেরকে ইগনোর করে যাওয়া যাবে না, বা সব মানুষকে এডুকেটও করা যাবে না। হ্যাঁ, সো আমাদের সব সমাজেই স্টেরিওটাইপিং আছে। সো ওই স্টেরিওটাইপিং এর জিনিসটা যদি ডিফারেন্ট করে বলি যে আহ, মানে আমাদের যারা এখন যারা লাইন ম্যানেজার্স বা যারা বস আছে, ওনারা বা আগের প্রজন্মের যারা এরকম ছিল, হুম ওনারা ইন্টারভিউ লেভেলটাই অন্যরকম করে নিত। সো মানে আমি এরকম পার্সোনালি শুনেছি বিভিন্ন আঙ্কেলদের কাছে, বিভিন্ন লাইন ম্যানেজার্সদের কাছে, বা আরেকটু যারা এখন অনেক বড় বড় পজিশনে থাকেন, ওনারা ওনাদেরকে কখনোই আহ ওনার জব এক্সপিরিয়েন্স বা এগুলো নিয়ে কখনো ইন্টারভিউতে জিজ্ঞেস করে নাই।
হ্যাঁ, সো জিজ্ঞেস করছে তুমি মার্কেটিং পড়ছো বা তুমি কি ম্যানেজমেন্টে পড়ছো, তো এটার সংজ্ঞা বলো। সো এরকম টাইপের স্টেরিওটাইপিং এর লোকজন আস্তে আস্তে চলে যাচ্ছে। হ্যাঁ, সো মার্কেটিং ইজ মার্কেট ইজ মুভিং টু আ ডিফারেন্ট ডিরেকশন। সো এখন ওইসব স্টেরিওটাইপ লোকজনই তখন এখন তারা যারা যখন অনেক বেটার বলতে পারে, মানে এক্সপিরিয়েন্স করে ফেলে তাদের লাইফটা বা তাদের জবটা, তো তখন তারা আসলে বুঝতে পারে যে মানে একটা মানুষ জুওলজি থেকে পড়ে এসেও যদি কথা পিটাইতে পারে, তাহলে তাকে দিয়ে মার্কেটিং সম্ভব বা তাকে দিয়ে সেলস সম্ভব। হ্যাঁ, সো এটা ডাজেন্ট ম্যাটার যে সে কোন ফিল্ড থেকে আসছে। সো স্টেরিওটাইপিং আমার মনে হয় আস্তে আস্তে জিনিসগুলো চলে যাচ্ছে। এই স্টেরিওটাইপিং জিনিসগুলো থাকে হলো বেসিক্যালি বাসার মধ্যে, আমার যেটা মনে হয়। বাসার মধ্যে মানুষজন হয়তো আহ, তুমি একটা সাবজেক্ট পড়তে গেছো, সাপোজ আমার খুব পড়ার ইচ্ছা ছিল ফটোগ্রাফি। হুম হুম সো মানে এটা জাস্ট প্যারালালি আমার ফটোগ্রাফি পড়ার খুব ইচ্ছে ছিল। তো স্বাভাবিকভাবে বাসায় এটা শেয়ার করার পর বলছে যে এটা পরে কি হবে। তো ভেরি ডিমোটিভেটিং আর কি, প্রথম হুম অ্যান্সারটা বা প্রথম রিপ্লাইটা যদি এরকম থাকে এটা পরে কি হবে। তো কিছু হওয়ার তো দরকার নেই, আমার তো একটা এডুকেশন আছে, তো আমি ওইটা দিয়ে না কিছু একটা করে নিতে পারবো। এটা ভালো লাগছে তাই পড়ছি বা এরকম কিছু একটা টাইপ। বাট এরকম টাইপের ওই যে বললাম না, ডাক্তার ইঞ্জিনিয়ার থাকতে হবে, হইতেই হবে, এরকম টাইপের স্টেরিওটাইপিং এইগুলো বাসার ভিতরে বেশি হয়। সো বাসার ভিতরে হওয়ার কারণে জিনিসগুলা আহ, আমাদের প্রফেশনাল লাইফে হিট করে, বাট অনেক দেরিতে হিট করে আমি বলবো। বাট এখন আমার মনে হয় এই প্রজন্মের যত মানুষজন আছে, অনেক কিছু ইগনোর করার টাইম চলে আসছে। হ্যাঁ, বলতে হবে, মানুষজন বলবেই, বাট ওই বলে আমি যদি চুপ করে থাকি তাহলে আসলে এই অন্য মানুষ যেটা বলবে ওইটা পরেও লাভ নাই। আমার যেটা ভালো লাগবে ওটাই, ওটাতেই স্ট্রিক্ট থাকা উচিত। তোমার যদি আসলেই যদি মনে হয় যে তোমার বোটানি পড়ে ভালো করবা, শান্তিতে থাকবা, বা বোটানি পড়ো। হুম তোমার যদি মনে হয় যে বিজনেস করে ভালো থাকবা, বিজনেসে কিছু ইম্প্যাক্ট ফেলবা, তা বিজনেস পড়ো। আমার কাছে এটাই মনে হয়েছিল যে উম, ওই ওই সেম মানুষটার কথা আবার বলি, যে ইন্সপায়ার করে বা যে অরাটা ক্রিয়েট করছিল তার সাকসেসফুলনেস এর জন্য, সেটা হলো সে এরকম করে বলতো, মানে আমার বাবার কথা বলছি, যে সে এরকম করে বলতো যে আমি এমন কিছু করতে চাই যেটার জন্য বাংলাদেশের ইকোনমিতে কোনো একটা ইম্প্যাক্ট পড়ে। সো ওই জিনিসটা আমার মধ্যেও আসছে যে হ্যাঁ আসলে কিছু একটা করা উচিত যেটা বাংলাদেশের ইকোনমিতে ইম্প্যাক্ট পড়ে। একটা যদি মুখ দিয়ে একটা কথা বের করি, এই কথাটা জানি একজন নিয়ে বুঝতে পারে, এমন ভাবে বললাম জানি বুঝতে না পারে, এটা দরকার নেই। সো সাপোজ আমি তোমাকে একটা কথা বললাম আজকে, বা আজকে যারা লিসেনার্স বা ভিউয়ার্সরা আছে তারা যদি একটা কথা আমার কাছ থেকে নিতে পারে, নিয়ে যদি ওটা এক্সিকিউট করতে পারে, একটু কি দরকার। তো আমি বলবো স্টেরিওটাইপিং আছে, সত্যি কথা, আর বাসার মধ্যেই আমি দেখি এটা বেশি আছে। অনেক মানুষের বাসার মধ্যেই থাকে, কিন্তু প্রফেশনাল জায়গায় যে এত স্টেরিওটাইপিং নাই। এখন বাংলাদেশে অনেক মাল্টিন্যাশনালস আছে, মাল্টিন্যাশনালস গুলা পুরাই অন্য লেভেলের, এবং তারা অনেক সুন্দর করে এক একজন মানুষকে অনেক প্রফেশনাল বানায়। এবং লোকাল কোম্পানিজও এখন অনেক প্রফেশনালি কাজ করে। আম, আমি বলবো অনেক অনেক কোম্পানি আমি দেখেছি, লোকাল কোম্পানি বাংলাদেশে অনেক প্রফেশনালি কাজ করে, অনেক। এবং এটা এটা একমাত্র কারণ হলো যে বেটার এডুকেশন পেয়ে, বেটার একজন প্রফেশনালি একটা কাজ করে, তার এক্সপিরিয়েন্সটা গ্যাদার করে সে লোকাল কোম্পানিতে এসে এগুলো দেয়। আহ এই তার প্রফেশনাল এক্সপিরিয়েন্স গুলো যখন শেয়ার করে বা ওইটা নিয়ে কাজ করা শুরু করে, তখন অবভিয়াসলি এই জিনিসগুলো ভালো হওয়া শুরু করে। এটাই আর কি। ওকে সো স্টেরিওটাইপিং আমার মনে হয় এটা আস্তে আস্তে ভেঙে যাবে যদি নিজেদের মধ্যে বোল্ডনেসটা থাকে। সো আমি একটা কাজ করব ভাই, করবোই, এইটা এটা শেষ দেখে ছাড়বো, এটা আমাদের হওয়া উচিত। সো ভাইয়া, আমাদের প্রত্যেকটা লাইভ সেশনে একটা স্টুডেন্ট সেগমেন্ট থাকে, যেখানে জি। স্টুডেন্টরা আমাদের জয়েন করে এন্ড দে হুম আস্ক কোয়েশ্চেন্স ফ্রম আওয়ার গেস্ট। সো হুম হুম। আমরা এখন একজনকে অ্যাড করব, একজন স্টুডেন্টকে, এন্ড শিওর শি শিওর উইল বি আস্কিং ইউ কোয়েশ্চেন্স। শিওর। Assalamu alaikum, Bhaiya. সালামালাইকুম, কেমন আছো আপু? Yeah, I hope everyone is safe and sound. Bhaiya, থ্যাংক I'm ইউ। Naifa Mantwa. I'm currently studying in Bragg Business School, and this is my 8th semester. নাইস। Bhaiya, I want to pursue a major in HR and marketing. So my question to you
হুম ইজ ভাইয়া যে রিসেন্ট টাইমসে এটা খুব বেশি দেখা যায় যে হুম যত রিনাউন্ড ব্র্যান্ড থাকে, যত ফেমাস এন্ড রিনাউন্ড ব্র্যান্ড থাকে, সো তারা সবসময় তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি ফর্মুলেট করার সময় অথবা কোনো একটা হুম মার্কেটিং ক্যাম্পেইন লঞ্চ করার সময় ওরা সবসময় ট্রাই করে যে যত ট্রেন্ডি টপিকে থাকে অথবা যত ট্রেন্ডি ইস্যুজে থাকে তার উপর ফোকাস করার জন্য। হুম এখন ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স আই ওয়ান্ট টু সে ভাইয়া যে আমি দেখেছি মাঝে মধ্যে এই কন্টেন্ট গুলো অথবা এই মার্কেটিং ক্যাম্পেইন গুলো সাকসেসফুল হয়, আবার মাঝে মধ্যে হুম এগুলো অনেক সময় ব্যাকফায়ারও করে যখন এটা হুম ব্র্যান্ড স্ট্র্যাটেজি অথবা কমিউনিটি গাইডলাইন্স এর সাথে যখন এগুলো কনফার্ম করে না। So হুম Bhaiya, my question to you is it really necessary to follow the trends? Say for example, আমি যদি ফিউচারে যে আমি নিজের যদি কোনো কোম্পানি অথবা নিজের যদি কোনো একটা ব্র্যান্ড আমি যদি লঞ্চ করি, এন্ড আমি যদি ট্রেন্ডিং টপিককে বাদ দিয়ে আমি যদি অল্টারনেটিভ ভাবে নিজের মতো করে মার্কেটিং স্ট্র্যাটেজি যদি ফর্মুলেট করতে চাই, তাহলে হোয়াট আর দি অ্যাডভাইসেস দ্যাট ইউ ওয়ান্ট টু গিভ মি and what are the হুম। things that will work for me? This is my question to you, Bhaiya. আচ্ছা, থ্যাংক ইউ আপু ফর ইউর কোশ্চেন। আমি তোমার কাছে একটা আমার কোশ্চেন আছে, হ্যাঁ একটা কোশ্চেন আছে, আমি তোমাকে ওটা আমার এই অ্যান্সারটা দেওয়ার পর আবার করব, একটু মনে করে দে যদি ভুলে যাই। সো তুমি বলেছো যে মার্কেটিং যেরকম করে হয় কারেন্ট অ্যাফেয়ার্স এর মানে কোন একটা ট্রেন্ড নিয়ে আমরা অনেক মার্কেটিং করি, সো এটা এটা ভালো না খারাপ, এটা কতটুকু ইসের সাথে ব্র্যান্ড স্ট্র্যাটেজির সাথে যায়, ইফ আই এম নট রং, মানে তুমি তো এটাই জিজ্ঞেস করেছো, রাইট? ভাইয়া ভালো না খারাপ এটার থেকেও বেশি যে আমাকে কি ফলো করাই লাগবে আমি যদি আচ্ছা, সাকসেসফুল হ্যাঁ একটা হ্যাঁ মার্কেটিং ক্যাম্পেইন লঞ্চ করতে চাই? হ্যাঁ হ্যাঁ। সো ফার্স্টলি আমি এটা বলবো যে ট্রেন্ডের সাথে গেলেই সবকিছু সাকসেস হয় তা না। হ্যাঁ, সো হুম ট্রেন্ড আমাদের আহ, বাংলাদেশের কন্টেক্সট বলি, বাংলাদেশের ফেসবুক কন্টেক্সট বলি স্পেশালি, বাংলাদেশের ফেসবুক কন্টেক্সটে যাই আমরা দেখি, যেটুকু ট্রেন্ড দেখি এটা কিন্তু খুবই কম টাইমের জন্য। হ্যাঁ, সো বাট আমরা কিন্তু কোনো একটা মার্কেটিং করি খুব একটা লঙ্গার টাইমের জন্য। ঠিক আছে, সো সাপোজ বাংলাদেশে ইন্ডিয়া পাকিস্তান, বাংলাদেশ এরকম একটা ম্যাচ হচ্ছিল, তখন কোন কোন কোম্পানি ছোট ছোট করে অ্যাড করেছিল। সো একটা খুবই মজা হয়েছিল, যেমন আহ, ওইখানে পাকিস্তানের সাথে বাংলাদেশ খেলার পর বাংলাদেশ জিতে যায়, সো তারপরে ইন্ডিয়া সিরিজটা আসে। সো কোন একটা কোম্পানি একটা এরকম করেছিল যে তুমি তো বাংলাদেশে যাচ্ছ না, তাহলে দেখবো মজা। হ্যাঁ, সো তারপরে ওরকম ওদের ইটা দিয়েছিল। সো হ্যাঁ, দ্যাট ট্রেন্ড ওই সময় এটা কিন্তু খুব হিট করে, বাট হুম পার্টিকুলারলি এই যে আমি এখন এটা বলছি না, আমি কিন্তু ওই ট্রেন্ডটার কথাই বলছি, আমার কিন্তু ওই প্রোডাক্টের কথা মনে নেই। এটা হয়তো বিস্কুট ছিল অথবা কোনো চায়ের অ্যাড ছিল, আমার ঠিক মনে আসছে না। হ্যাঁ, হুম সো তোমার যদি, তুমি যদি এভাবে বলো যে এই ট্রেন্ডনেস এর সাথে যদি থাকতে চাও, তোমার প্রোডাক্টটা যদি ট্রেন্ডের সাথে, ট্রেন্ডি প্রোডাক্টের সাথে বা এই ট্রেন্ডের সাথে থাকে, হুম তাহলে এটা মানুষজন অনেকদিন অ্যাসোসিয়েট করে মনে রাখবে। তাছাড়া এগুলো কিছু মনে রাখবে না। যেমন আমরা মোটরসাইকেল সেল করি, আমি হুম যদি ওরকম করে কিছু একটা দেই, তো আমার এটা কোনোভাবে এটা মনে রাখার কথা না, কোনো মানুষেরই এটা মনে রাখার কথা না, বিকজ আলটিমেটলি যখন একটা মানুষ মোটরসাইকেল বা গাড়ি টাড়ি কিনে, দেখে চাকাগুলো সুন্দর কিনা, বসা যাবে কিনা, ভালো করে লাইট টাইট জ্বলে কিনা, তো এইগুলো দেখে। তো আমি যদি এরকম যদি কোন একটা ট্রেন্ড আসতো, তাহলে হয়তো আমার এটা চলতো। যেমন ইন্ডিয়াতে এরকম একটা আসছে, ইন্ডিয়াতে একটা কথাই আসে যে মানুষজন ওরা একটু মাইজার টাইপের, ওরা সবকিছু অনেক ই করে নেয়। মাইজার কথাটা বলাটা ঠিক হবে না, ওরা অনেক হিসাবী আসলে। হিসাবে, হ্যাঁ। তো ওরা অনেক কিছু হিসাব করে চলে, বিকজ ওদের এটাই ক্যারেক্টারিস্টিক্সটা এরকম, এবং ওরা এই হিসাব হুম করে চলার জন্য ওরা অনেক বড় হতে পারছে এখন। হুম তো ওদের একটা এরকম যখন ট্রেন্ড আসে যে হলো তুমি কি সবকিছুতেই ওরা মাইলেজ খুঁজে, যে হুম একটা গাড়ি, তো এটার মাইলেজ কত, একটা মোটরসাইকেল এটার মাইলেজ হুম কত, হুম একটা হুম মাইলেজ কত। তো একটার মধ্যে ছিল যে এটা রকেট, এটার মাইলেজ কত। তো রকেটের তো মাইলেজ ক্যালকুলেশন হয় না। হ্যাঁ, সো ওইটাও একটা গাড়ির অ্যাডই ছিল, সো এটা মাইলেজ কত দেয় এরকম টাইপের একটা কথা। সো এটার জন্য কিন্তু ওই অ্যাডটা আমি বলবো কিছুটা সাকসেস পেয়েছে। হ্যাঁ,
যে আমরা এরকম চিন্তা করি, সবকিছুর মধ্যে এটা চিন্তা করি বলে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দিচ্ছি সেটার মধ্যে আমাদের এই চিন্তা ভাবনাটা আছে। সো ওই হুম ট্রেন্ড আসলে সব জায়গায় সব সময় কাজে লাগে না এবং লাগানো যায়ও না। সো ওইটাই বলতেছি, যখন এই ট্রেন্ড ফলো করে কোনো মার্কেটিং করা হয়, এক্সকিউজ মি, সো যদি কিছু করা হয় তাহলে ওটা খুব কম সময়ের জন্য কাজে লাগে। কয়েকদিন ফেসবুকে খুব ঘোরাঘুরি করবে, আর 1 বছর পরে ওটা ট্রল হিসেবে আসবে। তো তখন ওইটা আবার মানুষজন বলবে যে হ্যাঁ কি যে একটা বানাইছিল না, এরকম টাইপের একটা কথাবার্তা বলবে। সো এইগুলা মানে ওই ট্রেন্ডের সাথে আমার মনে হয় কিছু জিনিসের যাওয়া ভালো, পার্টিকুলারলি একটা প্রোডাক্টের উপরে, আর কিছু জিনিসের যাওয়া একেবারেই উচিত না। সো এটা হুম পুরোপুরি ভ্যারি করবে মার্কেট রিসার্চের উপরে। আমার প্রোডাক্টটা কি, আমার টার্গেট মার্কেট কি, আমি কাকে এটা দেখাইতে চাই, সো ওইটার উপর করে করতে হবে। যেমন আমি মনে করি আমরা যেমন অনেকে জামা কাপড় পরে, অনেকে জামা হ্যাঁ কাপড় একটা ট্রেন্ড, মোবাইল ফোন একটা ট্রেন্ড। এখন নতুন নতুন যদি কোভিড এর জন্য আমরা বলি, কোভিড এর জন্য একটা ট্রেন্ড হলো এই অনলাইন শপিং বা অনলাইনের হুম কেনাকাটা। সো এই জায়গায় যদি আমি ট্রেন্ড ফলো করে কিছু জিনিস করি তাহলে কিন্তু এটা আহ, আমার বিজনেসের উপরে কিছু ইম্প্যাক্ট ফেলবে। হ্যাঁ, সো বিজনেসের পিছনে ইম্প্যাক্ট ফেলবে কিন্তু খুব কম সময়ের জন্য। এটা কিন্তু লং টার্ম স্ট্র্যাটেজিকে সার্ভ করে না। হ্যাঁ, সো কে হাইক করার জন্য যদি আমি এরকম একটা কাজ করে থাকি তাহলে এটা পাপ না, এটা করতেই হুম পারি। আমার বিজনেসের ভলিউমটা একটু বাড়লো, আমার বিজনেসের রেভিনিউটা একটু বাড়ালাম, সো এটার জন্য এই ট্রেন্ড ফলো করা যায়। বাট আমি বলবো খুবই স্পেসিফিক প্রোডাক্টের জন্য করলে এটা ভালো। হুম সব জায়গায় করলে হয়তো এটা ট্রোল টাইপের হয়ে থাকবে, সব সময় এটা থাকবে না আর কি। এই সো ফ্রম ইয়োর অ্যান্সার আই আন্ডারস্টুড ভাইয়া যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা আমি যদি কোনো একটা ট্রেন্ডি ইস্যুস এর উপর আমি যদি ফর্মুলেট করে বানাতেও চাই তাহলে ইট শুড বি রেলেভেন্ট টু মাই প্রোডাক্ট অর দ্য সার্ভিস দ্যাট আই এম গোয়িং টু অফার. রাইট। Thank you so much, Bhaiya. Thank you so much for answering my questions so precisely. And I guess I'm gonna sign off now. So thank you so much, আপু Bhaiya. তোমার Also, কাছে তোমার কাছে oh, একটা ha, কোশ্চেন ha, আছে। ha. হ্যাঁ, তুমি বলতেছিলা যে তোমার মেজর করছো হলো এইচআর এবং মার্কেটিং এর উপরে। Ha, ha. সো এইচআর আর মার্কেটিং কেন একসাথে করতে চাচ্ছ এটা একটু জানতে চাই। মানে আমি এটা জানতে চাচ্ছি কেন, মানে এটা হয়তো যারা ভিউয়ার্স আছে বা তোমার ফেলো পিয়ার্স আছে তাদের হয়তো একটু মানে আই ওপেনার বা এরকম কিছু একটা হবে। সো আমি একটু জানতে চাচ্ছিলাম আমার জানার ক্ষেত্রে যে এইচআর আর মার্কেটিং কেন একসাথে পড়ছো। ভাইয়া একটা জিনিস হচ্ছে আমি যখনই কাউকে বলতাম যে আমি এইচআর এ মেজর করব তখনই হুম সবার আগে থেকেই একটা প্রিসেট মানে একটা মাইন্ডসেটে থাকতো যে এইচআর তো হুম অনেক বোরিং একটা সাবজেক্ট, এইচআর এ হুম কেন পড়বা, তোমার তো আরো ইন্টারেস্টিং কোন একটা মেজর চুজ করার কথা। কিন্তু আমি এভাবে হুম মনে করি না, আমি মনে করি যে কোন একটা বোরিং সাবজেক্টকে আমি যদি ইন্টারেস্টিং ভাবে আরো ডাইনামিক ভাবে আমি হুম যদি এটাকে ইউনো আমি যদি ফলো করতে পারি তাহলে তো আমার জন্য সেটাই বেস্ট হবে। সো হুম basically what I thought before choosing this two major খুবই এই কম্বিনেশনটার জন্য যে so that I can combine these two and do something good, do something হুম for the society or maybe do something that can have an impact for the society. যেমন আমার ইচ্ছা আছে যে আমি একটা ট্রেনিং সেন্টার ওপেন করব, একটা ট্রেনিং সেন্টার লঞ্চ করব নিজের, হুম যেটা হচ্ছে হুম মেয়েদের জন্য। তো হুম তখন আমি যখন আমার ট্রেনিং সেন্টারটা লঞ্চ করব আমার কিন্তু তখন ঠিকই এটার মার্কেটিং এর অ্যাডভার্টাইজিং এর জন্য আমার নলেজটা কিন্তু দরকার হবে। তো হুম আমি আমার কিছু প্ল্যানস এন্ড কিছু ফিউচার প্রোগ্রামস এর কথা চিন্তা করেই আমি আই হ্যাভ ডিসাইডেড যে আমি এই দুটা কম্বিনেশন নিয়ে আমি এই দুটা মেজর করব। আচ্ছা, দিস ইজ দ্য থিং রিয়েলি দ্যাট নাইস, ওয়ার্ক ফর মি। রিয়েলি নাইস। আমি আমি ছোট্ট 2-3টা রিপ্লাই দিই অন ইয়োর পয়েন্টস। সো যখন তুমি এইচআর নিয়ে পড়াশোনা করছো, সো আমি বলবো তুমি এইচআর রিলেটেড যে চিন্তা ভাবনাগুলো, নট স্পেসিফিক টু ট্রেনিং এন্ড স্টাফ, হুম এইচআর কিন্তু বিশাল বড় একটা মজার সাবজেক্ট, হ্যাঁ টু জি বি ভাইয়া। ভেরি অনেস্ট। হ্যাঁ, সো আমি জানি না সবাই স্টেরিওটাইপিং এরকম কেন বলছে। আমি বলছি ওই এজাজকে বলছিলাম একটা বাসাই বেশি হয়, বাসার মানুষজনই এগুলো বেশি বলে, প্রফেশনাল কোনো মানুষকে আমি কোনো নেগেটিভ কথা বলতে শুনিনি। সো এইচআর এর বিশাল বড় একটা ভাস্ট একটা জায়গা, যেই জায়গাতে তুমি
মার্কেটিং কাজে লাগে, এটা ঠিক আছে, বাট যখন তুমি মার্কেটিং এর মধ্যে এমনি থাকবা বা এই কোম্পানি বা যাদের সাথে কাজ করবে, তখন এটা এমনি এমনি হয়ে যায়। সো এইচআর আর মার্কেটিং তুমি স্পেসিফিকলি যেমন করে বলছো আমি একটা ট্রেনিং স্কুল খুলবো, ওই স্কুলের জন্য আমার মার্কেটিং লাগবে, নট নেসেসারিলি। তোমার যদি ট্রেনিংটা খুব ভালো হয়, এতে এমনি এমনি মার্কেট পেয়ে যাবে। হ্যাঁ, সো ট্রাই টু ফোকাস অন দ্যাট। এন্ড দ্য থিং ইজ, তুমি যদি এইচআর নিয়ে ফোকাস থাকো, তাহলে মাই সাজেশন উড বি তুমি এইচআর নিয়েই একটু বেশি ডিপ ফোকাস করো। বিকজ আমি পার্সোনালি অনেক কোম্পানিতে দেখছি সেইটার এইচআর এত স্ট্রঙ্গার না। এই এইচআর কে কাজে লাগায় একটা কোম্পানি অনেক উপরে উঠতে পারে, এবং এইচআর কে কাজে লাগায় একটা কোম্পানি একদম ডুবেও যেতে পারে। ইফ ইউ ডোন্ট কালেক্ট দ্য পিপল ফ্রম দ্য মার্কেট গুড ফর ইয়োর ডিপার্টমেন্টস, তাহলে এই এইচআর দিয়ে কিছু কাজ হবে না আর কি। হ্যাঁ, সো এইচআরটা আসলে আমি বলবো অনেকটা রিসার্চ মার্কেট একটা টাস্ক। হ্যাঁ, সো আবার এইচআর যারা করে তারা আবার মার্কেটিং ও হালকা পাতলা জানতে হয়। এটার জন্য বললাম খুব ইন্টারেস্টিং জানতে হয়। কারণ কি জানো, যখন একটা অফিসে বা একটা অর্গানাইজেশনে একটা মানুষ ঢুকে, তখন সে এইচআর হয়ে ঢুকে, আবার বের হয় এইচআর হয়ে বের হয়। সো এইচআর যদি তাকে একটা ভালো ফিল না দেয়, বা একটা যদি মানে আমরা যেটাকে বলি কাস্টমার স্যাটিসফ্যাকশনটা যদি না দেয়, তাহলে এই জিনিসটা ওই লোকটা ওই অর্গানাইজেশনের সবসময় ব্যাড মাউথ করতে থাকবে। সো আন্ডারস্ট্যান্ডিং দিস পিস অফ পয়েন্ট, এটা অনেক এইচআরই ফলো করে না। আপনি চলে যাচ্ছেন, কেন চলে যাচ্ছেন, আচ্ছা জানগা। বা একটা যখন নতুন রিক্রুট আমি করব, ওকে যদি আমি একটা ভালো ফিল দিয়ে রিক্রুট না করি, ওকে সারা জীবনে আমি বুঝাতে পারবো না অর্গানাইজেশনটা ভাই ভালো। হ্যাঁ, সো এটাও কিন্তু একটা টাইপ অফ ডিফারেন্ট মার্কেটিং হয়ে যায় তার নিজের মধ্যে, একটা ইমেজ ক্রিয়েট করে। হ্যাঁ, যে এই ব্র্যান্ডটার ইমেজটাই মনে হয় এরকম। সো আমি আর কি এক্সপেক্ট করব। সো আমি ওটাই বলছি যে তুমি যদি এইচআর নিয়ে ফোকাস করো, তাহলে আই উড সাজেস্ট ট্রাই ডিপ ইনটু দ্য মানে ডাইভ ডিপ ইনটু দ্য এইচআর সেকশন। হ্যাঁ, আর মার্কেটিং মোটামুটি সত্যি কথা বলতে কাজ করতে গেলে মার্কেটিং এমনিই শিখে যাবা। বাট কখনো বই টই পড়া থামায় দিও না আর কি। মানে আমরা যেটা করি, যেটা হলো হ্যাঁ পড়া শেষ তা বই বন্ধ, বই কেজি দরে বিক্রি করে দিলাম। সো ট্রাই নট টু ডু দ্যাট। যে কোনো টাইপের আর্টিকেল, যে কোনো টাইপের জিনিস সবই একটু পড়াশোনা করো ভালো। এটাই আর কি। থ্যাংক ইউ, খুবই ইন্টারেস্টিং Thank লাগলো you so এইচআর আর much. মার্কেটিং একসাথে। Thank you so much, Bhaiya, for your insights. I will definitely try to follow your advice, Bhaiya. Thank you so much. থ্যাংক ইউ। Thank you, Mantua. So I'm back again, yeah. Welcome back. Welcome back to my show. Oh, thank you. Thank you so much. আচ্ছা, সো একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে নাওএডেজ মার্কেটিং এর সাথে একটা জিনিস অনেক বেশি রিলেট করে এন্ড অনেক বেশি রিলেটেড হয়ে গিয়েছে, which is digital marketing in a digital way. So আপনার কি মনে হয়, লাইক বাংলাদেশ কেমন করছে? লাস্ট 10 ইয়ার্স আগে বাংলাদেশ কেমন ছিল ডিজিটাল মার্কেটিং এ, এখন কেমন আছে? এন্ড ইয়ার কোম্পানি রানার এই ক্ষেত্রে কি করছে, অথবা কি কি ফিউচার প্ল্যানস আছে আপনাদের? সো ডিজিটাল মার্কেটিং না এখন রিসেন্ট ইয়ার্স এর লাস্ট 10-15 ইয়ার্স ধরে ওয়ার্ল্ড ওয়াইড অনেক বিশাল বড় একটা সাবজেক্ট। বিকজ আগে মানুষজন ল্যাপটপ ইউজ করতো না, ফোনটা এরকম ছিল না। যেমন আমার ইউনিভার্সিটি লাইফের ফার্স্ট ফোন যেরকম ছিল, ওরকম আমি এখন ওরকম ফোন ইউজ করি না। আমি আগে যেরকম ইন্টারনেট ইউজ করতাম ওরকম করি না। সো সারা ওয়ার্ল্ড ওয়াইডই এটা চেঞ্জ হয়েছে। এক্সকিউজ মি। সো এটা সারা ওয়ার্ল্ড ওয়াইডই চেঞ্জ হয়ে গেছে। সো দ্যাটস এ ডিফারেন্ট লেভেল নাও। এন্ড এটা ভবিষ্যতে ডিজিটাল থেকে আরো ন্যানো ডিজিটালে যাবে কিনা জানি না। সো ডিজিটাল মার্কেটিং যেরকম একটা আলাদা সেক্টর না, কিন্তু আসলে ডিজিটাল মার্কেটিংটা একটা মেবি একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, সো এই প্ল্যাটফর্মটার ভিতরে কে কেমন করে মার্কেটিং করে, এটার জন্যই আমরা বলি যে ডিজিটাল মার্কেটিং। সো আমি বলবো আগের ডিজিটাল মার্কেটিং ছিল টিভিতে অ্যাড দেওয়া। ওটা কি ডিজিটাল না? ওটা কি অ্যানালগ নাকি?
সো আগের ডিজিটাল মার্কেটিং টিভিতে অ্যাড দেওয়ার মতন একটা ডিজিটাল মার্কেটিং ছিল। সো আগে মানুষের কম্পিউটারের ওয়ালপেপারে যদি আমি কিছু একটা দিয়ে দিতে পারতাম, এটাকে ডিজিটাল মার্কেটিং আমি বলবো। তো আগেও কিন্তু এসব হয়েছে, হ্যাঁ, যখন হয়তো ইন্টারনেট কানেক্টিভিটি এত ছিল না, বাট প্রত্যেকটা অফিসের ওয়ালপেপার যদি আমি দেখি, যারা যারা অফিসে কম্পিউটার ইউজ করতেন, তাদের ওয়ালপেপার হয়তো কোম্পানি নিয়ে কিছু ছিল অথবা তাদের প্রোডাক্ট নিয়ে ছিল, ওটা কিন্তু ডিজিটাল মার্কেটিং ছিল। তো এখন তো আহ, ই কি বলে, the sector has changed into different social media platforms. So social media platforms এ বাংলাদেশের কনটেক্সটে আমি বলবো যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকেই আমরা মনে করি ডিজিটাল মার্কেটিং। আর বাংলাদেশের সবচেয়ে বড় যে সেক্টরটা সেটা হলো ফেসবুক। তো ফেসবুক ছাড়া অনেক ডিজিটাল প্ল্যাটফর্মস আছে। তো সেই সব যদি ডিজিটাল প্ল্যাটফর্মসে আমরা অনেকে ফোকাস করি না, যেই জায়গাটা ফোকাস করাটা উচিত, যেমন বাইরের দেশে এগুলো হয়। আহ আরো ডিজিটাল মিডিয়াতে বা ডিজিটাল মার্কেটিং এ আমরা যেটা এখন বুঝি, বা এখন যাদের সাথে অনেক সময় কাজ টাজ করা হয় এরকম বুঝি কি, যেমন আমিও এজেন্সিদের সাথে যখন কথা বলি, তারা পিচ করে হলো, ভাইয়া আমরা ফেসবুক নিয়ে এরকম এরকম চিন্তা ভাবনা করছি, ফেসবুকে এতগুলো মানুষ আসবে, আমরা এই সময় দিব একটা, এত টাকা খরচ করলে এরকম বুস্টিং হবে, এতগুলো মানুষের লাইক শেয়ার পড়বে। সো ম্যাক্সিমাম মানুষজন চিন্তা করে হলো কি নিয়ে, ফেসবুক নিয়ে, ফেসবুক ঘিরে। বাট এটা অবশ্যই ইউসেজ প্যাটার্নের উপরে চিন্তা, মানে জিনিসটা আসে। বাংলাদেশের মানুষজন ব্রাউজারে যে সার্চ দেওয়ার চেয়ে বা গুগলে সার্চ দেওয়ার চেয়ে ফেসবুকে সার্চ দেয় বেশি, এটার জন্যই হয়তো এরকম করে। সো আমাদের ইউসেজ প্যাটার্নটাও ডিফারেন্ট, বাট ডিজিটাল মার্কেটিং শুড বি ইনক্লুডেড উইথ অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস অ্যান্ড জিডিএন, অ্যান্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অ্যাড শো করা। হ্যাঁ, সো যেমন বিভিন্ন রকমের পত্র পত্রিকাতে কিন্তু আলাদা জিডিএন বাদে, গুগল অ্যাড বাদেও কিন্তু আমরা যে অ্যাড দিতে পারি। হ্যাঁ, সো ডিজিটাল মার্কেটিংটা আসলে এরকম করে, যখন আমি একটা অ্যাড দেই কোথাও, আমি যখন জিডিএন করি অথবা যদি কোনো একটা ফেসবুকে কোনো একটা পোস্ট ক্রিয়েট করি, এটাকে বুস্ট করে ছড়াইতে থাকি। ইভেন এমনও হয় অনেক সময় মানুষের হোয়াটসঅ্যাপে মার্কেটিং করে। হ্যাঁ, যেমন আমার একটা প্রোডাক্ট আছে, আপনার পরিচিত মানুষের মধ্যে প্লিজ একটু ছড়িয়ে দিন বা শেয়ার করুন, এরকম করেও কিন্তু হয়। সো ডিজিটাল মার্কেটিংটা শুধু ডিজিটালি আটকায় থাকলে জিনিসটা ঠিক না আসলে, এটা আমার মতে। সো সবসময় ডিজিটাল মার্কেটিংটার একটা ইম্প্যাক্ট ডাইরেক্টলি মানুষের সাথে থাকতে হয়। হ্যাঁ, সো আমরা ডিজিটাল মার্কেটিংটা, বাংলাদেশের ডিজিটাল স্টাইলটা নিয়ে একটু বলি। বাংলাদেশের ডিজিটাল স্টাইলটা যখন এরকম ফেসবুক টেসবুক হয়, ফেসবুক হওয়ার পরে আর কোনো জায়গায় থাকে না। একটা মানুষকে, যে ধরো একটা সাপোজ একটা স্টুডেন্ট লাইক তুমি, তুমি কিন্তু ইমেল ইউজ করো, তুমি কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করো, তুমি অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করো, প্রবাবলি তোমার একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি হচ্ছে, প্রবাবলি তোমার একটা ফেসবুক প্রোফাইল আছে অবভিয়াসলি, তোমার অন্যান্য জায়গা তো তুমি যদি সাপোজ যারা ফটোগ্রাফি করে ওদের একটা প্রোফাইল হয়, এটা হলো ইতে, আমার প্ল্যাটফর্মটার নাম ভুলে গেলাম, এটা ইয়াহুর একটা প্ল্যাটফর্ম, ওইখানে থাকে। সো আবার অনেকে যারা আহ, নিজেরা নিজেরা আবার অনেকে করে না, যারা যে সেলফ মোটিভেটর বা স্পিকার, মোটিভেশনাল স্পিকার, ওরা কিন্তু ইউটিউব ইউজ করে, ওরা আবার ইনফ্লুয়েন্সার যারা ইনফ্লুয়েন্সার, যে কোনো ইনফ্লুয়েন্সারই হতে পারে। সো ওরা কিন্তু আবার বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম ইউজ করে, কেউ ইনস্টাগ্রাম ইউজ করে, আমি দেখছি এরকম অনেকে মেকআপ ইউজ করে, মেকআপের জন্য তারা ঠিক করে নিছে যে না আমরা ইনস্টাগ্রাম ইউজ করব, বিকজ সার্টেন লেভেল অফ পিপল ইনস্টাগ্রামে থাকবে, অন্যরা থাকবে না। কেউ শাড়ি বিক্রি করার জন্য সুন্দর করে শাড়ি নিয়ে বলে যে হ্যাঁ আপু এটার দাম এত, এটার দাম অত। তারপরে অনেকে আহ, যেমন গিটার বাজায় অনেকে বলে রিভিউ দেয়, অনেকে মোটরসাইকেল চালায় রিভিউ দেয়, অনেকে গাড়ি চালায় রিভিউ দেয়, অনেকে মোবাইলের রিভিউ দেয়। সো বিভিন্ন রকমেরই কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছে। সো এইগুলোকেও কাজে লাগানো কিন্তু একটা ডিজিটাল কাজ, মানে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, সো এন্ডোর্সমেন্ট করা, এন্ডোর্সমেন্টটা আবার একটু অন্যরকম হয়ে যায়, বা ইনফ্লুয়েন্সদেরকে কাজে লাগায় একটা কাজ করে, এটা ডিজিটালের একটা কাজ বাংলাদেশে হয়। আবার হলো এই যে ফেসবুক টেসবুক জিডিএন করে যেসব অ্যাড ট্যাড হয়, এসবেও একটা হয়। বাট এই কাজটা আমার মতে
একটা 100% কমপ্লিট হয় না যখন এটা ডাইরেক্ট ইম্প্যাক্ট ফেলে না। সাপোজ প্রত্যেকটা ডিজিটাল প্ল্যানের একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট থাকা দরকার। সাপোজ আমি আজকে আমার ফেসবুকে একটা জিনিস দেখছি, এই জিনিসটা যদি আমি আমার রাস্তায় চলার পথে কোনো একটা জায়গায় যদি ওই সেম জিনিসটা দেখি বা এক্সপিরিয়েন্স করার সুযোগ পাই, তখন আমার সাকসেস রেটটা বেশি হয়, তখন আমার এই কল ফর অ্যাকশনও বেশি হয়। যেমন আমি যদি সাপোজ একটা মোবাইল কেনার কথাই বলি, সাপোজ আমার একটা মোবাইল কেনা লাগবে, তো আমি কিন্তু যদি এক্সপিরিয়েন্সটা না পাই তাহলে কিন্তু আমি ওইটার ক্ষেত্রে হয়তো আমি যাব না, ওটা ব্লাইন্ড গেস নিয়ে যাইতে হবে। এর জন্য এখন যতগুলো মোবাইল কোম্পানি আছে সবাই কিন্তু মোবাইল কোম্পানির একটা ডিসপ্লে থাকে, ডিসপ্লেতে ইউ ক্যান মানে এক্সপিরিয়েন্স হ্যান্ডস অন। সো ওর যে ডিজিটাল এটা ছিল, ডিজিটালের একটা স্ট্র্যাটেজি ছিল যে তোমাকে দেখাবে এটার এই ফিচার ওটার এই ফিচার, ক্যামেরাটা এরকম ভালো, ক্যামেরাটা এরকম হবে, এটা এত ফাস্টার। সো ওই জিনিসটা যদি সে এই হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটা না দিত তাহলে কিন্তু তুমি ওইটার প্রতি আরো বেশি অ্যাট্রাক্টেড হইতা না। তুমি কিন্তু আসলেই যে মোবাইলে যে ওই মোবাইলটা নিয়ে কিন্তু আমরা আসলে ক্যামেরাটা দেখি, কিছু একটা সার্চ দিয়ে দেখি, হ্যাঁ কত স্পিড হচ্ছে, কোন একটা সফটওয়্যার ঠাস করে ডাউনলোড করে, ওই যে উবুন্টু না কি জানি একটা সফটওয়্যার আছে, আমার নাম মনে নাই, সো ওটা ডাউনলোড করে কিন্তু ফট করে অনেকেই দেখে যে হ্যাঁ এটার স্পিড টিড কেমন আছে, রিভিউয়াররা যেরকম বলছিল বা ওরা কোম্পানি যেগুলো বলছে ওগুলো কি ঠিক কিনা। সো সিমিলার এরকম মোটরসাইকেল কোম্পানিতেও আছে। মোটরসাইকেল কোম্পানিতে আমরা যদি এরকম ডিজিটাল ক্রিয়েট না করে তাদেরকে যদি না বলি যে আসেন ভাই টেস্ট রাইড করেন, তাহলে এটা সম্ভব না, ওই এক্সপিরিয়েন্সটা তাদের হয় না। অ্যাটলিস্ট মোটরসাইকেলের উপরে উঠে বসার তো সুযোগ দিতে হবে, না হলে তো তারা ওই এটা করবে না। সে তো একটা পেমেন্ট করে একটা জিনিস কিনতেছে, তাকে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স না দিলে সে ওই জিনিসগুলো নিতে চাবে না। সো আমার কাছে মনে হয় স্টার্টিং ফ্রম চকলেটস টু এরোপ্লেন সবকিছুরই যদি ডিজিটালি একটা থাকে, সবকিছুর একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স বা ডাইরেক্ট মার্কেটিং এর অ্যাপ্রোচ থাকা উচিত, না হলে কাস্টমারের এক্সপিরিয়েন্স বিফোর বাইং এটা কমপ্লিট হয় না। কমপ্লিট না হলে সে যখন তখন হবে কি, তখন আমার স্ট্র্যাটেজিটা মানে সবাই মার্কেটিং কেন করে, আমার প্রোডাক্টটা কিনবে এর জন্যই তো। না হলে তখন করবে কি, আশেপাশের ইনফ্লুয়েন্সরা যেটা বলবে ওইটাতেই সে চলে যাবে। যতই আমার প্রোডাক্টটা বেশি ভালো হোক না কেন আমি মার্কেটে পেনিট্রেট করতে পারবো না। সো অবভিয়াসলি মানে 10টা লোক অন্য মানুষ যেটা ইউজ করে সবাই বলবে যে ভাই ওটা তো নতুন নতুন প্রোডাক্ট, তো তুমি ওটা কি ইউজ করবা, এই যে দেখো আমি চালাইতেছি এই ফোনটা কত ভালো, এইটাই একটা কিনো, এটার পরের ভার্সন বেরোলে এইটাই কিনে ফেলো। সো সবাই কিন্তু এটাই বলবে। সো ওই ডিজিটাল মার্কেটিং করার সময় ওই ডাইরেক্ট ইমপ্রিন্টটাও থাকা উচিত। আর বাংলাদেশে এখন যেভাবে ডিজিটালি কাজ হইতেছে আমি মনে হয় এটা আরো এক্সপ্লোর করা উচিত। মানুষজন অনেক মানুষজন আছে অনেক কিছুই ডিজিটালি দেখে এবং দেখে না। সো কোন জিনিসটা দেখে আর দেখে না এটা আমাদের কোম্পানি ডিফাইন করে তারপরে যাওয়াতে নিজেদের একটা রিসার্চ থাকা উচিত। অন্য মানুষের উপরে রিলাই করে ফেসবুকে খালি অ্যাডের পর অ্যাড দিয়ে যাওয়াটা উচিত না। Okay. We have one question from our comment box actually. বিশাল So বড়। here's the question. A small Ashik furniture said, business in Dhaka, which is basically a middleman between customer and seller. How can they do marketing without social media related contents in a different region, such as Sylhet, Borishal and Khulna? So, এখানে বলছে how can they do marketing without social media related contents in the different region. So basically সেলফ কন্ট্রাডিক্টরি কিছু ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছি। সেটা হলো বিজনেসটা যদি একটা হোলসেলারের হয়, মিডলম্যান আমি বলবো না, বা আমি যেটাকে বলতেছি সেটা হলো একটা হলো হোলসেলার একটা রিটেইলার। সো আমি যদি রিটেলার হয়ে থাকি একটা ফার্নিচারের বিজনেসের, সো রিটেল পজিশনটা কিন্তু কোম্পানি থেকে বা হোলসেল যারা করে বা ব্র্যান্ড থেকে যখন দেওয়া হয় তখন কিন্তু একটা স্পেসিফিক রিজিয়নের জন্য দেওয়া হয়। সো এটা কিন্তু আমি যদি ঢাকায় আমি ওই ডিস্ট্রিবিউটরশিপটা পাই তাহলে কিন্তু আমার উচিত ঢাকার বাইরে না যাওয়া, এটা ফার্স্ট থিং। এখন আমি যদি ঢাকার বাইরে যেতে চাই
তো সেইটা বেটার হয় ওখানে আরেকটা ডিস্ট্রিবিউটরশিপ খোলা, বা ওখানে আরেকটা আমার দোকান খোলা, যেই দোকানে মানুষজন এসে হালকা পাতলা দেখতে দেখতে পারবে। সো থিংস ওয়ার্ক লাইক দিস, যে একটা রিটেল পয়েন্টকে দেওয়া হয় বা একটা রিটেল পয়েন্টকে ডিস্ট্রিবিউটরশিপ দেওয়া হয় কিন্তু ওই রিজিয়নটার কাজ করানো, বা ওই রিজিয়নটার ভিতরে কাজ করব বলে। এখন আমি যদি মার্কেটটা এক্সপ্যান্ড করতে চাই তাহলে আমাকে ওই মার্কেটের জন্য আলাদা করে একটি দেখতেই হবে, ডিস্ট্রিবিউটরশিপ দেখতেই হবে। সো ডিস্ট্রিবিউটরশিপ দেখে, এটা যে কোনো প্রোডাক্টের জন্যই ডিস্ট্রিবিউটরশিপ দেখে ওই ডিস্ট্রিবিউটর এর কাছে যে, বা ওই ওই আরেকটা রিটেলারের কাছে যে বলতে হবে যে ভাই আমার ফার্নিচার গুলো রাখো, এন্ড তুমি এখানে কিছু অ্যাক্টিভিটি করবে যেটার জন্য তোমার মানুষ তোমার কাছে অ্যাট্রাক্টেড হবে। সো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট যদি আমার না থাকে, আমার যদি বানানোর ক্ষমতা থাকে তাহলে আমাকে বানাইতে হবে। এন্ড আরেকটা জিনিস, যেমন 2-3টা জিনিস একটু উল্টাপাল্টা ভাবে বলে দিছি। আহ, আহ, আমি আসলে ওনার কাছে আরেকটু কোশ্চেন করতে পারলে বা ওনার সাথে একটু কথা বলতে পারলে ভালো হতো। সেটা হলো, আহ, যদি ঢাকা রিজিয়নের মধ্যেই তাকে দায়িত্ব দিয়ে থাকে তাহলে আসলে অন্য জায়গায় বের হনোটা একটু ডিফিকাল্ট হবে তার জন্য, বিকজ ওই অন্যান্য জায়গায় তো ওই সেম বিজনেসটাই থাকতে পারে আরেকজনের। সো সেম ব্র্যান্ডের থেকে যদি হয়, সাপোজ বাংলাদেশে অনেক ফার্নিচার কোম্পানি আছে, সো ওই সেম ব্র্যান্ডের থেকে যদি হয় তাহলে কিন্তু অন্যান্য জায়গায় বিজনেস করাটা ডিফিকাল্ট হয়। আর যদি নিজের কোন একটা প্রতিষ্ঠান হয়ে থাকে, সাপোজ আমি ফার্নিচার বানাচ্ছি, আমি ফার্নিচার বানাই একজনের কাছ থেকে কিনে নিয়ে বাইরে বিক্রি করছি, তাহলে নিজেরই একটা ওরকম মানে একটা ছোটখাটো একটা ব্র্যান্ড ক্রিয়েট করা যেতে পারে, বা নিজের সিম্পল একটা ফেসবুকের, আমরা যেহেতু ফেসবুক বেশি ইউজ করি, তো নিজের ফেসবুকের একটা পেজ খুলে আমরা যদি ওই সিলেট বা বরিশাল ওই এলাকার মানুষজনকে হালকা পাতলা ভাবে দেখানো শুরু করি যে এরকমের একটা ফার্নিচারের দোকান আছে, যেটা অনলাইন ফার্নিচারের দোকান, আপনি কিনলে আমরা ডেলিভারি করে দেবো। এই সিস্টেমটা যদি থাকে তাহলে আবার মানুষজন হয়তো অ্যাট্রাক্টেড হবে। বেসিক্যালি এখন পর্যন্ত মানুষজন, বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষজন খুব কম টাকায় যদি কোনো ফার্নিচার না পায় তাহলে সে ডাইরেক্টলি সেটা অনলাইনে কেনে না। হ্যাঁ, এন্ড এজাজ কি শুনতে পাচ্ছ? জি জি ভাই, শুনতে হ্যালো, পাচ্ছি। হ্যাঁ। তো ওই ডাইরেক্টলি যদি কেউ এরকম না পায় অনলাইনে, যদি খুব অল্প টাকার জন্য হয় তাহলে সে হয়তো অনলাইনে একটা চান্স নিতেই পারে যে দেখি না কেমন হয়, নষ্ট হলে তো বেশি একটা টাকা নষ্ট হবে না, 1-2 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। তো ফার্নিচারও বেসিক্যালি কিন্তু মানুষজন যে যে দেখে কেনে, আমার যতটুকু ধারণা, ফার্নিচারের লোকজন আরো বেটার বলতে পারবে। সো ফার্নিচার ওই টাচ এন্ড ফিল করে যদি মানুষ কিনতে চায় তাহলে বেস্ট হলো ওখানে যে কোনো আরেকটা ফার্নিচারের লোকাল ডিস্ট্রিবিউটরের সাথে কোলাবোরেট করে ওনাকে কিছু ফার্নিচারের কোয়ালিটি প্রেজেন্ট করা এবং ওখানে কিছু জিনিসপত্র দেওয়া, যে যেন মানুষজন যে তাকে দেখে তারপরে যাচাই করে তাকে অর্ডার দিতে পারে যে হ্যাঁ সিমিলার কোয়ালিটি আমাকে দিবে। এন্ড অবভিয়াসলি এটার জন্য যে ডিজিটাল মার্কেটিংটা করা যেতে পারে সেটা হলো, আহ, আসলে এটা মার্কেট রিসার্চের ব্যাপার, যে আমি একটা ফার্নিচারের দোকান খুললাম, দোকান খুলে ডিজিটাল মার্কেটিং করা শুরু করলাম, যারা আসলে কেনার কথা তারা কেউই ডিজিটাল মার্কেটে বা ডিজিটাল প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করে না। তো খামাখা আমি ডিজিটাল মার্কেটিং এর উপরে খরচ করে বা লাভ কি? তো আসলে টার্গেট মার্কেটটাকে রিসার্চ করাটা বেশি ইম্পর্টেন্ট। টার্গেট মার্কেটটাকে যদি আমরা রিসার্চ না করি তাহলে কোনো এটিএল করেও লাভ নেই, বিটেল করেও লাভ নেই, ডিজিটাল করেও লাভ নেই। সো ওইভাবেই আর কি। সো যদি ফার্নিচারের দোকান তাকে করতে হয়, হয় ডিস্ট্রিবিউটরশিপ দিয়ে ওখানে ডাইরেক্টলি যেতে হবে, না হলে যদি তার কোনো ডিজিটালি সে যেতে চায় তাহলে যে ডেলিভারি সিস্টেমে আমার মনে হয় যেতে হবে। সো দিস ইজ বেসিক্যালি বিজনেস কল। এটা আসলে বিজনেসটা কোন জায়গায় সে নিবে সেটার উপরে ডিপেন্ড করে মার্কেটিং এর স্ট্র্যাটেজিটা ফর্মুলেট করা হবে আর কি। Okay. So we are almost at the end of our session, and this is the last question I'm going to ask. ওকে, And আমি চাই যে এই কোশ্চেনটা যখন অ্যান্সার করবেন, এটা অ্যান্সার করার পর আপনি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলবেন শিওর এটা শিওর অ্যান্সার করার পর।
Sure. Okay, so our last question is about Runner Group again. সেটা হচ্ছে as far as I know যে রানার বাংলাদেশের বাইরেও অপারেট করছে, if I'm not wrong. So আমরা বলতে পারি যে রানার হচ্ছে আমাদের লোকাল এমএনসি, বাংলাদেশের লোকাল এমএনসি রানার। আচ্ছা, So how do you feel about it, and আপনি জানি কি বলতে চান যে বাংলাদেশে একটা লোকাল এমএনসি হিসেবে রানার বাইরে কাজ করতেছে, and মানে tell us something about it actually. আচ্ছা, সো জানতে চাই আর কি। আমি একটু তাহলে ব্যাকগ্রাউন্ডটা বলে নিই। আমরা বেসিক্যালি মোটরসাইকেল বাংলাদেশে ম্যানুফ্যাকচার করি। সো এটা নিয়ে অনেকেরই অনেক রকমের কথাবার্তা হয়। সেদিনই একটা ইউটিউবারের কাছে দেখছিলাম যে বাংলাদেশে কোনো মোটরসাইকেল ম্যানুফ্যাকচার ফুললি ম্যানুফ্যাকচার করে না, সবাই প্রোগ্রেসিভ করে। তো এই ধারণাটা জানি না কতজন মানুষের মধ্যে এই জিনিসটা যাবে এবং সবাই এটা জানতে পারবে। রানার একটা কোম্পানি যারা এই জিনিসটা বাংলাদেশে ফার্স্ট শুরু করে। আরেকটা কোম্পানি শুরু করেছিল, নাম বলবো না, বাট তারা থামিয়ে দেয় জিনিসটা। সো পরে রানারই এটাকে আগিয়ে নিয়ে যায় ম্যানুফ্যাকচারিং এর জিনিসটা। পৃথিবীর কোনো দেশই কোনো মোটরসাইকেল বলেন আর গাড়ির ম্যানুফ্যাকচারই বলেন না কেন, কেউই এ টু জেড সব জিনিসটা তাদের নিজের ইনহাউস বানায় না। সো সাপোজ একটা বানাতে, মোটরসাইকেল বানাতে স্টিল লাগে, প্লাস্টিক লাগে। তো আমি প্লাস্টিকের রেজিন বানাই না, বা আমি প্লাস্টিকের আমার যে প্লাস্টিকের কম্পোনেন্টস গুলো আছে আমার ওগুলো বানানোর দরকার হয় না। প্লাস্টিক বানানোর জন্য আরএফএল আছে, প্লাস্টিক বানানোর জন্য তানিন আছে। তো আমি ওদেরকে দিয়ে বেসিক্যালি বানাই নেই। হ্যাঁ, তো এ টু জেড বানানোও লাগে না। টায়ার বানাইতে মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য টায়ার বানানো লাগে না, সেটার জন্য যে কোনো একটা রাবার কোম্পানি আছে। যদি কোনো চেসিস বানানোর দরকার হয় সেটার জন্য স্টিল কোম্পানি আছে। আমরা স্টিল কোম্পানির কাছ থেকে স্টিল শিট নিয়ে আসি, পাইপ নিয়ে আসি, ওটাকে আমাদের ডিজাইন অনুযায়ী আমরা কাটি, ওয়েল্ড করি, ওয়েল্ড করার পর ওটাকে পেইন্ট করি, তারপরে উই মেক মোটরসাইকেল। হ্যাঁ, সো যেমন ইলেকট্রিক্যাল তার লাগে, সো আমরা তো তার বানাই না, তারটাকে আমরা প্রকিউর করে নিয়ে আসি। তার নিয়ে আসার পরে তার কিভাবে জোড়া দিই, কিভাবে কাটি, এটা আমাদের ডিজাইনের উপর আমরা ডিপেন্ড করি। সো আমরা এভাবেই মোটরসাইকেলটা বানাই। স্টার্টিং ফ্রম আমরা কিছু কিছু জিনিস প্রকিউর করি, যেমন বাংলাদেশে ইঞ্জিন প্রোডাকশন করার মতন কোনো এখনো কোম্পানি আসেনি। সো যেমন ইঞ্জিনের কেসিং গুলা, এই যে হাই কোয়ালিটি তোমার এটা অনেক হিট প্রডিউস করে, এই হিট প্রডিউসিং যে মেটালটা, এই মেটালটা বাংলাদেশের কোনো স্টিল কোম্পানি এখনো বানায়নি। সো এই পর্যায়ে যেতে হলে আমাদেরকে দেশের বাইরে যেতেই হয়। ইন্ডিয়াতে হয়, চায়নাতে হয়, কোরিয়াতে হয়, আমেরিকাতে হয়, ইটালিতে হয়। সো বিভিন্ন জায়গায় এরকমের ওই প্রোডাকশন কোম্পানিদের সাথে বসে বসে আমাদের ডিজাইনটা শেয়ার করে ওই জিনিসগুলো নিয়ে এসে আমাদের ডিজাইন অনুযায়ী আমরা প্রকিউর করি এবং আমরা বানাই নিয়ে এসে আমাদের এখানে কিছু কিছু ইনহাউস যেরকম বানানো হয়, যেমন চেসিস বানানো হয়, বাংলাদেশের সরকার প্রদত্ত কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে, ওইটা অনুযায়ী আমাদের প্রোডাকশনটা মানে আমাদের প্রোডাক্টটা বানানো হয়। সো বানানোর পরে আমরা এটা ফুল অ্যাসেম্বলি করা হয়, অ্যাসেম্বলি করার পর টেস্টিং হয়। এই বিভিন্ন রকমের রিগোরাস টেস্টিং হয়, মেশিন টেস্টিং হয়, হিউম্যান টেস্টিং হয়, ডাইনো টেস্টিং হয়। এসব টেস্টিং এর পরে সে পাস করলে ওটা একটা ফাইনাল প্রোডাক্ট হিসেবে আসে। সো কামিং ব্যাক টু দ্যাট থিং, যে হ্যাঁ, এখন যখন আমরা এটা প্রোডাকশনটা করি, প্রোডাকশনটা এটার জন্য আগে বলতেছিলাম যে আমরা জন্ম থেকেই বাংলাদেশি। সো অনেক কোম্পানি, বাইরের অনেক কোম্পানি আছে যারা বাংলাদেশে হয়তো বানাচ্ছে মোটরসাইকেল, ছোটখাটো করে প্রোগ্রেসিভ ম্যানুফ্যাকচার করতেছে। সো ওরা কিন্তু বেসিক্যালি ইমিগ্রেন্টস যারা বাংলাদেশে এসে অপারেট করছে। আর আমরা যারা একদম জন্ম থেকেই বাংলাদেশে প্রোডাকশন করে বাংলাদেশ মানে বাংলাদেশি হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করছি। সো এই জায়গাটাতেই আর কি বলি যে উই ম্যানুফ্যাকচার দ্য মোটরসাইকেল। হ্যাঁ, আর যেমন পুরো ডিজাইনটাও আমাদের, ডিজাইনটা অবভিয়াসলি অনেক মানুষের সাথে কোলাবোরেট করে করা হয়। বাংলাদেশে এত রিসোর্সও পাওয়া যায় না যে ডিজাইন করার মতন রিসোর্স। বাংলাদেশে ডিজাইন রিসোর্সের জন্য আমাদেরকে বাইরে যেতেই হয়, কোরিয়াতে যেতে হচ্ছে, ইন্ডিয়াতে যেতে হচ্ছে, তো বিভিন্ন জায়গায় যেতে হয়। তো ওদের কাছ থেকে আমরা ডিজাইনটা প্রকিউর করি। তো এইভাবে ম্যানুফ্যাকচার করার পরে আমরা আসলে এই প্রোডাকশন করার পরে মানুষদের কাছে দিচ্ছি। সো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট ইজ যে আমরা এই প্রোডাকশন গুলাকে নিয়ে যখন বাইরে যাই,
সো তখন উই সে যে দিস ইজ অ্যান ইন্টারন্যাশনাল কোম্পানি। হ্যাঁ, সো উই আর অপারেটিং ইন্টারন্যাশনাল বর্ডার্স। এমএনসি ব্যাপারটা কিন্তু অন্যরকম। বাংলা আমরা অপারেট করি বেসিক্যালি, আমাদের অপারেশনটা ডাইরেক্টলি করার দরকার হয় না হয়তো। ইউনিলিভার যেরকম ইন্ডিয়াতে আছে, থাইল্যান্ডে আছে, বাংলাদেশে আছে, ওদের অপারেশনটা অন্যরকম। এর জন্য দে কল দেমসেলস এমএনসিস। হ্যাঁ, মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, বিকজ ওদের কর্পোরেশন মানে ওদের অর্গানাইজেশনটা প্রত্যেকটা দেশে দেশে আছে এবং দেশে দেশে তারা তাদের স্বাধীনভাবে অপারেট করে। তো দ্যাটস ওয়াই দে আর কল্ড মাল্টি ন্যাশনালস। সো আমরা হয়তো মাল্টি ন্যাশনাল এখনো হই নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ হব, বাট আমাদেরটা ইউ ক্যান সে দিস ইজ অ্যান ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। সো উই অপারেট উইথ আওয়ার ডিস্ট্রিবিউটরস। যেমন আমাদের আফ্রিকাতে হয়, নেপালে আমাদের এক্সপোর্ট হয়, আর দুবাইতে কিছু এক্সপোর্ট হয়। সো কিছু কিছু জায়গায় আমাদের এরকম এক্সপোর্ট হয়। সো বাংলাদেশের এরকম আরো এরকম ব্র্যান্ডস আছে যারা ইন্টারন্যাশনালি এক্সপোর্ট করে, বাট অপারেশনটা তারা ওইখানে, লোকাল অপারেশনটা তারা ওইভাবে করে না। সো এমএনসি বলতে গেলে, এমএনসি কথা বলাটা ভুল হবে আর কি। মানে আমি এটা এর জন্য ক্লিয়ার করার জন্য বললাম, এমএনসি বলাটা ভুল হবে, বাট অবভিয়াসলি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যে গর্ব, বাংলাদেশ কিন্তু ইন্ডিয়া বলো বা আমেরিকা থেকে তো অনেক পিছিয়ে আছে। আমরা আস্তে আস্তে উঠছি, মিডল ইনকাম গ্রুপের দিকে যাচ্ছি, আমাদের জিডিপি বাড়ছে। সো অবভিয়াসলি ইন্ডিয়াও আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে, চায়না আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে, থাইল্যান্ড অনেক এগিয়ে আছে। তো এইসব জায়গায় যখন আমরা আমাদের প্রোডাক্ট গুলো দেখি, যাই, এবং মানুষজন এটা চালায় এবং তাদের এক্সপিরিয়েন্স যখন শুনে এটা ভালো, আহ, যখন শুনে এটা অবাক হয়, ও আচ্ছা তুমি রানার থেকে। তো যখন এটা বিদেশি মানুষের মুখ থেকে শুনি, তখন অবভিয়াসলি আসলেই গর্বে বুকটা ফুলে ওঠে যে আমাদের একটা প্রোডাকশন আমরা বাংলাদেশে বানিয়েছি বাংলাদেশের মানুষকে স্যাটিসফ্যাক্টরি মানে স্যাটিসফাইড করার জন্য। সেই মানুষটাকে স্যাটিসফাইড করে যখন আমরা বিদেশের মাটিতে যে অপারেট করছি বা বা এটা ডিস্ট্রিবিউট করছি, তখন ওই বিদেশি মানুষজন বাংলাদেশের একটা কোম্পানিকে সম্মান দিচ্ছে যে হ্যাঁ, তুমিও আহ, মানে তোমার প্রোডাক্ট অনেক ভালো, তুমিও এরকম করে কাজ করছো, আচ্ছা তোমার প্রোডাক্টটা খুব ভালো লাগছে, বা তোমার এরকম ইমপ্রুভমেন্টের দরকার আছে। এসব সব কথাই কিন্তু অনেক মানে অনেক গর্বের, আহ, অনেক আর একটা ইমোশনালও একটা ব্যাপার। সো জি। যখন এটা ব্যাপারগুলো আসে তখন এটা অবশ্যই ভালো লাগে। যেমন সত্যি কথা বলতে, আমরা আগে অনেকেই আমাদের ফ্রেন্ডরা বলেন আর যাই বলেন, কলিগসরা অনেকে কিন্তু সিঙ্গাপুরে যায়। সিঙ্গাপুরে যে স্পেসিফিকলি একটা ব্র্যান্ডের জুস পায়, জুস পেয়ে তারা বলে কি আরে এই কোম্পানিটা এখানে আছে। মানে এই যে স্যাটিসফ্যাকশন একটা, এই যে একটা ইটা, সেটা আমার মধ্যে যেরকম আসে ওরকম আমার প্রোডাক্ট দেখে আরেকজন যেমন করে ওইটা দেখলে আমারও ওরকম লাগে। সো অবভিয়াসলি নেপালে আমাদের কলিগসরাই নিজেরাই যে যখন দেখছে যে আরে আরে আমাদের ব্র্যান্ডের মোটরসাইকেল যাচ্ছে, এই জিনিসটা এসে যখন ওনার ফ্যামিলি ফ্রেন্ডস এবং কলিগসদের মাধ্যমে যেমন করে জিনিসটা যখন বলছে, আর আমি নেপালে জানো এই মোটরসাইকেলটা আমি দেখে আসছি, আমাদের ব্র্যান্ডের মোটরসাইকেল নেপালে এভাবে রাস্তায় রাস্তায় চলতেছে, যখন এটা বলছে, তখন এই এই এক্সপিরিয়েন্সটাই কিন্তু অন্যরকম। হ্যাঁ, মানে এটা এটা জাস্ট একটা প্রোডাকশন এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন না, এটা জিনিসটা আসলে অন্যরকম। এটা আমাদের আহ, আমাদের দেশের একটা ব্র্যান্ড সিল আছে ওটার সাথে। সো এই এই সিলটা আর কি অনেক অনেক বড় গর্বের। যখন আমরা বাইরে যাই, সাপোজ আমি কোনো ইউরোপে যদি কোনো একটা সেশনে যাই, তখন আমি বলি যে হ্যাঁ আমি প্রডিউসার এন্ড আমি এক্সপোর্টার, তখন কিন্তু সবাই এটা অ্যাপ্রিসিয়েট করে যে আচ্ছা তুমি তাহলে প্রোডাকশনও করো, তাহলে তুমি এক্সপোর্টও করো, তার মানে ইউ হ্যাভ মানে স্যাটিসফাইড ইউর কাস্টমার্স বিয়ন্ড ইউর বর্ডার। সো দিস ইজ এ ভেরি বিগ থিং। সো এটা তখন অনেক বড় গর্বের হয়। সো সাপোজ ওই ওই সেম জায়গাটাতে, ওই সেম সেমিনারে বা ওই সেম একটা প্রোগ্রামে যদি আরেকটা বাংলাদেশি থাকে, সে আমাকে দেখে পারলে জড়ায় ধরবে যে আচ্ছা, মানে ইউ গাইজ আর ডুইং ভেরি গ্রেট, ইউ আর রিয়েলি গুড। তো
তো এই ব্যাপারগুলো না আসলে ওইরকম মুখে এক্সপ্রেস করার মতন না, এটা আসলে থাকলে চোখের কোণে একটু পানি জমে আসে, এরকম ব্যাপারটা টাইপের ফিল করার। হ্যাঁ, ব্যাপারটা ফিল করার আসলে এই। সো অবভিয়াসলি এমএনসি করার জন্য যা করা লাগবে তা ইনশাল্লাহ করব। এমএনসি এর জন্য অনেক অপারেশন অনেক বড় হতে হয় এবং ওইখানে যে অপারেট করাও হয়। সো এটা আসলে অন্য লেভেল আরেকটা। সো আস্তে আস্তে হয়তো হবে। বাংলাদেশের অনেক কোম্পানি এরকম ইনশাল্লাহ। করে যাচ্ছে। আমার দেখা মতে অনেক কোম্পানি আস্তে আস্তে এমএনসির দিকে যাবে। সো সবার কাছে দোয়ার প্রার্থী জানি রানারও এরকম হয় ইনশাল্লাহ। সো আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। হ্যাঁ, শিওর। ভিউয়ার্সদের উদ্দেশ্যে যদি বলার হয় তাহলে তো অনেক কিছু বলার আছে, লাইক মানে স্টুডেন্টসদের উদ্দেশ্যে আসলে বলার আহ, বলে শেষ করার মতন আসলে কিছু নাই। তো ছোট করে যদি বলি, যেহেতু আমি খুব একটা পড়ালেখা করতাম না, তো পরের ঠেলাটা বুঝি আর কি, বুঝছি। তো পড়ালেখাটা একটু সবাইকে করতে হবে আর কি, যেহেতু সবাই স্টুডেন্টস। তো সেটাই বলছি ভাই, পড়ালেখাটা যদি একটু সুন্দর মতন করে করা যায় তাহলে ফিউচারটা অনেক ব্রাইট হয়। হ্যাঁ, সবাই হয়তো সব রকমের অপরচুনিটি পেয়ে আসে না, সবাই হয়তো সব রকমের মানে ভ্যালুটাও বুঝতে পারে না। তবে যাই বলো না কেন, একটু কষ্ট করে হলো একটু পড়ালেখাটা করে শেষ করতে হবে, এবং উইথ আ ডিসেন্ট নাম্বার। ইউ ডোন্ট হ্যাভ টু বি ভেরি ব্রিলিয়েন্ট, বাট ইউ হ্যাভ টু ডু আ ডিসেন্ট রেজাল্ট। আর ডিসেন্ট রেজাল্ট করতে আহ, আমি বলবো পড়ালেখাটা এমন করে করা উচিত কি, যে মার্ক পাওয়ার জন্য না, আমার নিজের বোঝার জন্য। আমি যদি হুম, এটা না বুঝি তাহলে এটা আমাকে বুঝে শেষ করতে হবে, এই পড়ালেখাটার কথা বলতেছি। আমি পড়ে ফাটাই দিলাম, 10-এ 10 পাইলাম প্রত্যেকবার, 100-তে 120 পেলাম, এই 120 যদি পেয়ে আমি জিনিসটা না বুঝি তাহলে আসলে এই এই নলেজের দরকার নেই আসলে। তাহলে হয়তো এই পড়ালেখাটারই দরকার নেই, যে কাজটা ভালো লাগবে ওই কাজটায় মনোযোগ দিয়ে করলেই হবে। হ্যাঁ। আর আমরা তো সবাই এখন যারা ভিউয়ার্স আছে প্রবাবলি সবাই স্টুডেন্টস। স্টুডেন্টসরা যখন ওয়ার্ক লাইফে যাবে, তো ওনারা অনেক ভয় পায় যে আমি এটা করতে পারবো কিনা, আমি ইন্টারভিউ ফেস করতে পারবো কিনা, এই করব কিনা, ওই করব কিনা, আমার কেমন সিভি কেমন হবে, আমার বিভিন্ন রকমের তোমাদের বিভিন্ন আগের সেশনে আমি দেখেছি এগুলো নিয়ে কথা হয়েছে, সো ওগুলো নিয়ে বেশি বলবো না। বাট নিজেদের স্টুডেন্টটা যদি নিজের নিজের কনফিডেন্সটা না থাকে তাহলে ভাইয়া অনেক কিছুই সম্ভব না। নিজের কনফিডেন্সটাকে বিল্ড করে সামনে এগিয়ে যেতে হবে। তো এই কনফিডেন্সটা নিয়ে একটা ভুল হতেই পারে, মানুষই তো ভুল করে, আমরা তো আর ফেরেশতা না। তো একটা ভুল জি। হতেই পারে, এই ভুলটাকে সামনে এই ভুলটা থেকে একটা এক্সপিরিয়েন্স নিয়ে একটা লার্নিং নিয়ে সামনে এগিয়ে যাব। হ্যাঁ। সো ভুল করা যাবে না, এইভাবে চিন্তা ভাবনা করাটা ঠিক হবে না। হ্যাঁ, মানে আহ, ভুল হবেই, আমাদের মানুষ মাত্রই ভুল হবে, এবং মানুষকে এই ভুল থেকে লার্নিং নিয়ে সামনে আগে যেতে হবে। সো এখান থেকে ওই সিভি বানানোর ভুল বা প্রেজেন্টেশন দেওয়ার ভুল বা একটা ইন্টারভিউতে যে উল্টাপাল্টা বলে দেওয়ার ভুল, এইগুলো নিয়ে ভয় পেলে চলবে না। একটা ইন্টারভিউ খারাপ হয়েছে তো কি হয়েছে, হাজার হাজার কোম্পানি আছে, 5,000 টাকার চাকরি পেলে কি হয়েছে, এই এক্সপিরিয়েন্স 50,000 টাকার চাকরি পাওয়া যেতে পারে। সো অনেকে অনেক রকম করে নিজেরাই কিন্তু স্টেরিওটাইপিং করে ফেলি, আচ্ছা আমি এমএসসি ছাড়া জব করব না। ডোন্ট ডু দ্যাট। হ্যাঁ, এমএনসি ছাড়াও তোমাকে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স দিতে পারে। আবার অনেকে বলে যে না আমি এমএনসি তে যাবো না, আমি লোকাল কোম্পানিতে যাব। এমএনসি অনেক ভালো প্রফেশনাল লাইফ শিখাইতে পারে। সো স্টেরিওটাইপিং নিজেদের মধ্যে নাই করে নিজেরাই যদি আমরা বোল্ড থাকি এন্ড কনফিডেন্ট থাকি যে আমরা আমাদের যাই কিছু আছে না কেন আমাদের মধ্যে যে জিনিসটা আছে ওই জিনিসটাই যদি আমরা ফুটাই তুলতে পারি আমাদের ওয়ার্ক লাইফে, বা আমাদের এই জাস্ট গেটিং আউট ফ্রম ব্র্যাকিউ, যদি আমরা আমাদের ইন্টারভিউতে এটা করতে পারি তাহলে আমার মনে হয় কেউ এটাতে কাউকেই আমার মনে হয় আটকে রাখা যাবে না। সো আমার কথাটা শুনে অনেকটা মুভি টাইপের লাগতে পারে বা সব মোটিভেশনাল স্পিকাররা এটা বলতে পারে, বাট ভাইয়া দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ট্রু। তুমি কয়েকটা ভুল করো আগে, আমি বলবো তুমি কয়েকটা ভুল না করলে শিখবা না। কয়েকটা ভুল করো, কি হবে, মরে যাবা? তোমাকে মানুষজন অপমান করবে, কয়জন মানে কি হবে, মানে মানুষজনের লাস্ট স্টেজ মানুষজন বলে যে মরে যাবে। তো একটা কোম্পানিতে ফার্স্টে চাকরি না পেলে কি আমি মরে যাব? সো না। আমার আমার মনে হয় না আমি মরে যাব। হ্যাঁ। সো ওই ওই কনফিডেন্সটা থাকা উচিত, ভুল হতেই পারে। আর আহ, আহ, অনেকে বলে যে
কিছু আগের সেশন টেশনে দেখেছিলাম অনেকে বলেছে যে আমরা আমাদের ইটাকে কেমন করে বাড়াবো, আমাদের আমাদের সার্কেলটাকে কিভাবে বাড়াবো। সো তুমি যেটাকে লাভ করো ওই জিনিসটাকে নিয়ে যদি তুমি এক্সপ্লোর করতে থাকো, তুমি এমনি ওই লেভেলের অনেক সার্কেল পাবা। কেউ যদি মিউজিক করে মিউজিকের অনেক সার্কেল পাবে, কেউ যদি গাড়ি চালায় গাড়ির চালানোর অনেক সার্কেল পাবে, কেউ যদি সাইকেল চালায় সাইকেল চালানোর অনেক সার্কেল পাবে। ওই সার্কেলের মানুষের সাথে যদি আমরা হালকা পাতলা মিশতে থাকি তাহলেই তো আমার একটা বড় সার্কেল হলো। ওই সার্কেল থেকে কিন্তু আরেকটা সার্কেল এরকম করে যাওয়া যেতে পারে। ও সাইকেল চালানো সার্কেল থেকে কেউ বলবে যে আচ্ছা চলো আমরা স্কেটিং করি, তো স্কেটিং এর আরেকটা সার্কেল হইতে পারে। তো নিজেকে দমায় রাখা যাবে না, নিজেকে যত পারবো নিজের ফ্রেন্ড বানাবো। ফ্রেন্ড মানে একদম বোঝম ফ্রেন্ডস সাথে সাথে গলায় গলায় ঘুরবো তা বলছি না, তবে যত পারি আমরা ফ্রেন্ডস বানানোর চেষ্টা করব। যত ফ্রেন্ডস হবে তত এক্সপোজার হবে, তত মাথায় আইডিয়া ঢুকবে, মাথায় আইডিয়া ঢুকলে নিজেদের চিন্তা ভাবনা গুলো আস্তে আস্তে বাড়তে থাকবে, এক্সপোজড হতে থাকবে। এই এক্সপোজ থেকে অনেক আইডিয়া থেকে এই মানুষজন চাকরি বাকরিও পায়, অনেকে বিজনেসও করে, অনেকে বিদেশেও যায়, অনেকে ইনোভেশন করে, অনেকে অনেক কিছুই করতে পারে। ঠিক আছে। সো রিসেন্ট টাইমসে অনেকে আমরা দেখছি অনেক খারাপ কাজও মানুষ করে, বাট আমরা ওই এথিক্যাল পার্টটাতে স্ট্রিক্ট থাকতে হবে আমাদেরকে। অ্যাজ এ ব্র্যাকিউ গ্রাজুয়েটস আমরা চাই যে আমাদের এথিক্যাল পার্টটা যেন ঠিক থাকে। অ্যান্ড থ্যাংক ইউ তোমাদেরকে, নেক্সট ডোর লিডার্সদেরকে, তোমাদের ক্লাবকে। সো তোমরা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছো, সবাইকে এরকম আরো আমাদের আরো বড় ভাইরা আছে, আমরাও তাদের তোমাদেরকে ওনাদের নিয়ে আসতে বলবো। ওনারা যদি আসে ওনারা ওনাদের এক্সপিরিয়েন্সটা বলতে পারবে। কেউ এখান থেকে বাইরে চলে গেছে, বাইরের কিছু এক্সপিরিয়েন্স আছে, কেউ বাইরে যে ছোট ছিল বড় হয়ে গেছে, কেউ বাইরের থেকে অনেক জিনিস বাংলাদেশে নিয়ে আসছে, বাংলাদেশের অনেক বড় বড় কাজ করছে। সো এরকম আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টসরা যদি এটা জানে, এটা শুনে, অবভিয়াসলি ওদের জন্য অনেক ভালো হবে। এন্ড আমি বলবো ব্র্যাক ইউনিভার্সিটি এখন গোয়িং টু গেট দেয়ার নেক্সট লিগ। আই মিন যে তারা গেটিং দেয়ার ফুটস্টেপস ইনটু দ্য নেক্সট থিং, নেক্সট বিগ থিং ফর ইউনিভার্সিটিস। সো আমাদের যে এটা হবে, আমাদের কারিকুলামটা যেটা আসবে অনেক রোবাস্ট হবে ইনশাল্লাহ, এবং এটার মাধ্যমে আমাদের অনেক অনেক ভালো ভালো স্টুডেন্টসও আমরা পাবো। সো আমরা ইনশাল্লাহ আরো বড় বড় জায়গায় বড় বড় স্টুডেন্টসদের সাথে বা বড় ইউনিভার্সিটির স্টুডেন্টসদের সাথে ইনশাল্লাহ কম্পিটও করতে পারবো। সো আমিও খুব হোপফুল। আমাদের যখন ওই সেশনটা হয়, আমি আগে বলেছিলাম ডিনদের সাথে ওই সেশনটা হয়, সো ওনাদের সেশনটা হওয়ার পরে আমাদের কাছে খুব ভালো লাগছে যে এরকম টাইপের কারিকুলাম যদি আমরা পেতাম আমাদেরও খুব হয়তো ভালো হতো, উপকার হতো। সো বিদেশি স্টাইলের পড়ালেখা আসবে, আমরাও নিজেদেরকে বলতে পারবে যে হ্যাঁ আমরাও ইন্টারন্যাশনাল। সো ওই 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 গর্বটা আমাদের মধ্যেও থাকবে। ইউনিভার্সিটির র্যাঙ্কিং বের করলে ব্র্যাক ইউনিভার্সিটিও জানি 50টা বেস্ট ইউনিভার্সিটির মধ্যে থাকে। সো এটাও আমরা আশা করি আর কি। এন্ড আর সবাইকে বলবো যে আমরা এখন যে প্যান্ডামিকের ভিতর দিয়ে যাচ্ছি, এই প্যান্ডামিকের জন্য আমাদের ধৈর্য দরকার। আমাদের যে বয়সটা, এই বয়সটা ধৈর্য থাকার বয়স না। আমিও এই বয়সের মধ্যে থেকে আসছি, আমিও বলবো না যে আমি খুব বয়স্ক হয়ে গেছি, আমারও ধৈর্য থাকে না মাঝে মাঝে। বাট আমি সবার উদ্দেশ্যে বলবো ভাইয়ারা আপুরা, আমরা যদি একটু ধৈর্য ধরে আমাদের মুরব্বীদের কথা বা সরকারের কথা বা স্বাস্থ্য অধিদপ্তরের কথা, সাজেশনস, এগুলো যদি আমরা একটু মেনটেন করে চলি, নিজেরা একটু সতর্ক থাকি, তাহলে কিন্তু আমাদের পরিবার, আমাদের সমাজ, সবাইকে আমরা বাঁচাতে পারবো। এই যে স্প্রেডিংটা হচ্ছে এটা কিন্তু আমার মাধ্যমে হতে পারে, এমনও হতে পারে আমি এটাকে নিয়ে ক্যারি করে আরেকজনকে দিয়ে আসছি, কিন্তু আমার কিছু হয় নাই, কিন্তু আমি কিন্তু আই কুড ক্যারি দিস থিংস। ঠিক আছে। এটা বুঝতে হবে যে আমি যদি এটা নিয়ে আসি আমার পরিবার এফেক্টেড হবে, আমার পরিবার থেকে আমাদের নেইবার্সরা এফেক্টেড হবে, আলটিমেটলি সমাজের ক্ষতি হবে। সো কেউই আমরা এই জিনিসটা চাবো না। সো আমি বলবো বি ভেরি ভেরি কশাস। অজান্তেই জিনিসগুলো হয়ে যায়, এমন না যে আমরা দেখে ফেলবো আচ্ছা করোনা আসতেছে একটু পালাই যাই, এমন হয় না। তো বি ভেরি কশাস। এন্ড সবাই যেরকম করে একটু
মানে কশাসলি চলার চিন্তা ভাবনা করছে, এবং স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া, সরকারের দেওয়া যেসব সাজেশনস আছে ওগুলো জানি সবাই একটু মেনটেন করে চলে। নিজেরা কশাস থাকলেই সবকিছু মেনটেন করা যাবে। সো ইনশাল্লাহ। এই উদ্দেশ্য নিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ। ভিউয়ার্সরা যারা আছেন সবাইকে ধন্যবাদ দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট ডোর লিডার্স আরো বড় বড় মানুষকে নিয়ে আসবে, ওইগুলো সেশনস সবাই দেখবেন। ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। উই ফিল ব্লেসড টু হ্যাভ ইউ। থ্যাংক ইউ ভাইয়া, তোমাদেরকে খুবই ধন্যবাদ। থ্যাংক ইউ তোমাদের পুরো টিমকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আমি লিভ স্টুডিও দিচ্ছি।